তাহলে চলো আমরা হচ্ছে ক্লাসে চলে যাই। দেখো ফার্স্ট ওয়ান হচ্ছে কোষ এবং হচ্ছে কি বলতো কোষের গঠন, এটা নিয়ে যদি হচ্ছে আমরা একটু কথাবার্তা বলি। দেখো প্রথমেই হচ্ছে আমরা একটা অ্যানালাইসিস দাঁড় করাইছি যে আসলে তোমাকে কি পড়তেই হবে, ঠিক আছে? তোমাকে বলতো কি বলছি যে কি পড়তেই হবে, জাবির জন্য যা লাগবে, যে এই চ্যাপ্টারটা থেকে আলটিমেটলি কি কি পড়তে হবে। এক নম্বরে দেখো বিজ্ঞানীদের কথা, বিজ্ঞানীদের কথাগুলো কি কি, কোষ তত্ত্ব কে দিছে, কোষ কে আবিষ্কার করছে, কোষ তত্ত্বের জনক কে, এই রিলেটেড কথাবার্তাগুলো হচ্ছে আমরা দেখবো, একটু পরে হচ্ছে আমরা পাবো। এরপরে হচ্ছে কি আছে, কোষের প্রকারভেদ, অঙ্গাণুগুলোর বিশেষ নাম, যেমন হচ্ছে তোমার প্রোটিন ফ্যাক্টরি নামে পরিচিত কে, তারপরে ট্রাফিক পুলিশ নামে পরিচিত কে, সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা নামে পরিচিত কে, মাস্টার মলিকিউল নামে কে পরিচিত। এই যে হচ্ছে বিশেষ যে নামগুলো আছে, এই বিশেষ নামগুলো হচ্ছে সব কিন্তু হচ্ছে পড়তে হবে। ওকে, তারপরে হচ্ছে দেখো প্লাস্টিড, ক্রোমোজোম, ডাবল হেলিক্স মডেল, জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়, কোড এবং কোডন। তার মানে জাবিতে পরীক্ষা দিতে গেলে এই যে এখানে যে 8টা টপিকস হচ্ছে ইনক্লুড করা হয়েছে, এই 8টা টপিকস কিন্তু হচ্ছে মিস করার কোনো সুযোগ নেই। আর তোমাদেরকে একটু বললাম যে এই লাইভটাতে তোমরা একটু রিঅ্যাক্ট করে দাও, ঠিক আছে? লাইভটাতে তোমরা একটু রিঅ্যাক্ট করে দাও, এতে হচ্ছে রিচটা বেড়ে যাবে আর কি, অনেক স্টুডেন্ট হচ্ছে জয়েন করবে। একটু দ্রুত হচ্ছে লাইভটাতে হচ্ছে রিঅ্যাক্ট করে দাও। ওকে, একটু লাভ রিঅ্যাক্ট কে আর রিঅ্যাক্ট দিয়ে দাও আর কি ভাইয়াকে। এরপর আছে আমরা পড়াশোনায় চলে যাই। ফার্স্ট অন দেখো এই যে এই টপিকসটাই যে বিজ্ঞানীদের কথা, এখান থেকে আলটিমেটলি হচ্ছে আমাদের কি কি পড়তে হবে। ফার্স্ট অন যদি আমরা দেখি যে কোষ কে আবিষ্কার করছে, বলতো যে রবার্ট হুক হচ্ছে কোষ আবিষ্কার করছে, তাই না? রবার্ট হুক হচ্ছে কি কোষ আবিষ্কার করছে। এবং আমরা যদি বলি যে কোষ তত্ত্বের জনককে রবার্ট হুক, তবে আধুনিক কোষ তত্ত্বের জনককে বলতো, আধুনিক হচ্ছে তোমার কোষ তত্ত্ব বললে ভুল হয় আর কি, যেটাকে আমরা বেসিক্যালি বলে থাকি সাইটোলজি। কি বলে থাকি? সাইটোলজি, তাই না? কোষ বিদ্যা, কোষ সম্পর্কে জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় সেটাকে আমরা কি বলি বলতো? সাইটোলজি বলে থাকি। আর এই সাইটোলজির জনককে বলতো রবার্ট হুক, তবে আধুনিক সাইটোলজির জনককে বলতো সোয়ানসন। আধুনিক সাইটোলজির জনককে বলতো সোয়ানসন। এই সায়েন্টিস্টের নামগুলো হচ্ছে মনে রাখতে হবে। সেল কে আবিষ্কার করছে? রবার্ট হুক হচ্ছে সেল আবিষ্কার করছে। তারপরে দেখো এখানে কিছু বিজ্ঞানীদের কথাবার্তা আছে, জিন ব্রাচেট কি বলছে, ডি রবার্টিস কি বলছে, এগুলো প্রচুর আসে। তোমরা যদি জাবির কোশ্চেন ব্যাংক খুলে দেখো, দেখবা যে হচ্ছে জাবির কোশ্চেন ব্যাংকে এই রিলেটেড হচ্ছে প্রচুর কোশ্চেন হয়। বুঝতে পারছো যে প্রচুর কোশ্চেন হয়। তারপরে দেখো কি বলছে যে কোষ তত্ত্বের মূল কথা, সেল থিওরি যেটা আমরা বলি, পরীক্ষায় প্রথমেই যে প্রশ্নটা দেয় যে সেল থিওরি কে দিছে। দেখো এখানে দুইজন সায়েন্টিস্টের নাম বলা হয়েছে যারা সেল থিওরি দিছে, একজন হচ্ছে স্লাইডেন এবং হচ্ছে আরেকজন কি সোয়ান। কোনো কিছু লিখতে হবে না, আমি এটা প্রোভাইড করে দিব, এটা প্রোভাইড করে দেব। যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকো তাহলে আমি সুন্দর করে 7টা চ্যাপ্টারই গুছিয়ে দিব। আর যদি মনে হয় না যে একটু পরে চলে যাব, তাহলে আমি একটু পরে চলে যাব আর কি। তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, আমি হচ্ছে সবগুলো চ্যাপ্টারই 7টা চ্যাপ্টারই হচ্ছে গুছিয়ে দিব। তো এটা হচ্ছে একটা বিষয় যে তোমার স্লাইডেন এবং কি সোয়ান এবং কোষ তত্ত্বের 3টা মেইন কথা। জাবিতে কিন্তু দেখবা এই টাইপের প্রশ্ন দেয় যে নিচে কোনটি সঠিক নয়, 1 2 3 দিয়ে হচ্ছে দেওয়া থাকে। মানে তোমরা একাডেমিকে যে টাইপের কোশ্চেন দেখে আসছো আর কি, সেই টাইপের হচ্ছে কোশ্চেন কিন্তু জাবিতে দেয়। সো এগুলো হচ্ছে একটু মনে রাখবা। তারপরে আসো যে কোষের যে বিভিন্ন অঙ্গাণুগুলো আছে, এগুলোর আসলে জনক কে, এগুলো কে কোনটা আবিষ্কার করছে, এই রিলেটেড হচ্ছে প্রশ্ন এসে থাকে। তো আমরা যদি একটা আমরা দেখার চেষ্টা করি যে কোষ আবিষ্কার করছে কে বলতো? রবার্ট হুক। সব পড়ার দরকার নাই, আমি যেগুলো মার্ক করে দিচ্ছি এগুলো হচ্ছে একটু পড়বা, ঠিক আছে? তারপরে দেখো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তারপরে হচ্ছে তোমার লাইসোসোম, তারপরে হচ্ছে রাইবোসোম, তারপরে হচ্ছে তোমার হচ্ছে কি বলতো প্লাস্টিড, তারপরে হচ্ছে তোমার ক্রোমোজোম, তারপরে হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিড, তারপরে হচ্ছে তোমার কৃত্রিম জিন। এই যে হচ্ছে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো হচ্ছে তোমরা একটু দেখবা যে কোষ আবিষ্কার করছে কে? রবার্ট হুক। আসলে আজকে তো পড়ানোর কিছু নাই, যে তোমাদেরকে জাস্ট হচ্ছে বুঝিয়ে দাও, নতুন করে শেখারও কিছু নাই, পড়ানোরও কিছু নাই। তবে হ্যাঁ, যে জিনিসগুলো একটু ক্রিটিক্যাল ওগুলো আমি বুঝিয়ে দিব, যাতে তোমরা হচ্ছে সহজেই কি করতে পারো বলতো? বুঝতে পারো আর কি। ওকে, তারপরে দেখো মাইটোকন্ড্রিয়া, লাইসোসোম, রাইবোসোম, ক্রোমোজোম, প্লাস্টিড, নিউক্লিক অ্যাসিড, কৃত্রিম জিন, এই জিনিসগুলো হচ্ছে মনে রাখবা। এবার আসো
কোষের প্রকারভেদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা থেকে জাবিতে প্রচুর পরিমাণে হচ্ছে প্রশ্ন আসে, কোষের প্রকারভেদ থেকে প্রচুর প্রশ্ন আসে, বিশেষ করে এই প্রোক্যারিওট বা আদিকোষী এবং ইউক্যারিওট বা হচ্ছে প্রকৃতকোষী, এইটার যে হচ্ছে পার্থক্য তোমাদের হচ্ছে হাসান স্যারের বইতে দেখবা, হাসান স্যারের বইতে একটা পার্থক্য দেওয়া আছে, তাই না? হাসান স্যারের যে হচ্ছে বই আছে, বইয়ের ভিতরে দেখবা পার্থক্য দেওয়া আছে, সেখানে এক্সট্রা আরো কিছু ইনফরমেশন অ্যাড থাকে, সেটা কিন্তু পড়তে হবে যে প্রোক্যারিওট আদিকোষ আর ইউক্যারিওট বা হচ্ছে কি প্রকৃতকোষ, এদের মধ্যে বেসিক পার্থক্যটা কি, যে যারা প্রকৃতকোষী তাদের একটা সুগঠিত নিউক্লিয়াস থাকে। সুগঠিত নিউক্লিয়াসের কয়টা অংশ? 4টা অংশ, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং হচ্ছে কি বলতো ক্রোমাটিন জালিকা। এই 4টা অংশ নিয়ে হচ্ছে কি একটা সুগঠিত নিউক্লিয়াস। আর এই যে নিউক্লিয়াসটা সুগঠিত নয় তার আসলে কি অনুপস্থিত থাকে? নিউক্লিয়ার মেমব্রেনটা কি থাকে বলতো? অনুপস্থিত থাকে। তার নিউক্লিয়ার মেমব্রেনটা কি থাকে বলতো? অনুপস্থিত থাকে। সো এই পয়েন্টগুলো হচ্ছে একটু জানার চেষ্টা করবা। তারপরে আসে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এরপরে যদি হচ্ছে আমরা দেখি যে এক লাফে দেখো আমরা মাইটোকন্ড্রিয়াতে কিন্তু চলে গেছি, যে আমরা এক লাফ দিয়ে কোথায় চলে গেছি বলতো? মাইটোকন্ড্রিয়াতে কিন্তু চলে গেছি। কারণ আমরা আগেই বলেছি যে যেহেতু আমাদের হচ্ছে রিভিশন ক্লাস, যে জিনিসগুলো শুধুমাত্র গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমরা, যেগুলো গুরুত্বপূর্ণ নয় সেই বিষয়গুলো, মানে হচ্ছে গুরুত্বপূর্ণ বলতে যে শেষ সময়ে আসলে তোমার যা যা লাগবে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো, শেষ সময়ে যেগুলো প্রয়োজনীয়তা কম সেইগুলো নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করতেছি না। বুঝতে পারছো? আজকে আমরা আলোচনা করতেছি না। ওকে, আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে হচ্ছে একটু কথাবার্তা বলি। আমরা সবাই জানি এর কিছু কমন ফ্যাক্টর, যেমন হচ্ছে কি পাওয়ার হাউস অফ সেল, কোষের শক্তি ঘর, এরকম নানান নামে হচ্ছে কি হয় বলতো অভিহিত করা হয়, মাইটোকন্ড্রিয়াটাকে হচ্ছে অভিহিত করা হয়। এবং খুবই মজার বিষয় যে এইটাতে কিন্তু তোমার 100 থেকে প্রায় 70 ধরনের এনজাইম থাকে, কোএনজাইম থাকে। আরো মজার বিষয় যে একটা কোষের মোট আয়তনের 20 ভাগ মাইটোকন্ড্রিয়া। কি বলছি বলতো? যে একটা কোষের মোট আয়তনের কত ভাগ মাইটোকন্ড্রিয়া বলতো? 20 ভাগই হচ্ছে কি বলতো মাইটোকন্ড্রিয়া। এবং মাইটোকন্ড্রিয়ার যে শুষ্ক ওজন, এই শুষ্ক ওজনের 65 ভাগ হচ্ছে কি প্রোটিন। এটা যাবি কোশ্চেন যে মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনের কত ভাগ প্রোটিন? 65 ভাগ প্রোটিন। তারপরে এর যে হচ্ছে লিপিডটা থাকে, এর যে লিপিডটা থাকে মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনের যে লিপিডটা থাকে, এই লিপিডের মধ্যে 90% ফসফোলিপিড, বাকি 10% হচ্ছে কি বলতো ফ্যাটি অ্যাসিড। 90% হচ্ছে ফসফোলিপিড, আর 10% হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড। 10% হচ্ছে ফ্যাটি অ্যাসিড, এটা 90% ফ্যাটি অ্যাসিড। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে গঠনের মধ্যে ভিটামিন ই পাওয়া যায়, তাই না? মাইটোকন্ড্রিয়ার গঠনের মধ্যে কি পাওয়া যায় বলতো? ভিটামিন ই পাওয়া যায়। এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে হচ্ছে মনে রাখতে হবে, এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে মাইটোকন্ড্রিয়ার গঠনের মধ্যে হচ্ছে কি পাওয়া যাচ্ছে বলতো? ভিটামিন ই পাওয়া যাচ্ছে। ওকে, তারপরে দেখো যে এইটার যে গঠনগুলো আছে আবরণী, প্রকোষ্ঠ, এইগুলো থেকে এতটা প্রশ্ন আসে না। প্রশ্ন আসে কোনটা থেকে? কৃষ্টি বা হচ্ছে প্রবর্ধক থেকে হচ্ছে প্রশ্ন আসে। যেমন এখান থেকে একটা কমন প্রশ্ন যে কৃষ্টি কোথায় পাওয়া যায়? কৃষ্টি পাওয়া যায় কোথায় বলতো? মাইটোকন্ড্রিয়াতে। আর যদি বলা হয় স্ট্রোমা কোথায় পাওয়া যায়? স্ট্রোমা পাওয়া যায় কি বলতো? ক্লোরোপ্লাস্টে। এটা হচ্ছে একটা কমন টার্ম যে স্ট্রোমা পাওয়া যায় কোথায় বলতো? ক্লোরোপ্লাস্টে। আর কৃষ্টি পাওয়া যায় কোথায় বলতো? মাইটোকন্ড্রিয়াতে। কৃষ্টি পাওয়া যায় কোথায় বলতো? মাইটোকন্ড্রিয়াতে। এটা প্রচুর আসে পরীক্ষা এবং হচ্ছে স্টুডেন্টরা মাশাআল্লাহ হচ্ছে ভুলও করে আসে। বুঝতে পারছো? যে স্টুডেন্টরা মাশাআল্লাহ কি করে আসে বলতো? ভুলও করে আসে। সো এটা হচ্ছে ভালো করে মনে রাখার চেষ্টা করবা। ওকে, তারপরে দেখো হচ্ছে এই যে এখানে আরেকটি জিনিস আছে অক্সিসোম। এটাও পরীক্ষাতে আসে যে অক্সিসোম কোথায় পাওয়া যায়? অক্সিসোম হচ্ছে কোথায় পাওয়া যায় বলতো? মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায়। অক্সিসোম কোথায় পাওয়া যায় বলতো? অক্সিসোম হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায়। তারপরে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হচ্ছে আমরা সাধারণত জানি যে ক্রোমোজোম কোথায় কোথায় অবস্থান করে। ক্রোমোজোম অবস্থান করে হচ্ছে তোমার নিউক্লিয়াসের যে হচ্ছে জায়গাটা থাকে সেখানে হচ্ছে ক্রোমোজোম অবস্থান করে, তাই না? তবে তোমার এই নিউক্লিয়াস ছাড়াও আরো এই নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ডিএনএ থাকে। নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম থাকে সেখানে কি বলতো? ডিএনএ থাকে। তবে এই ডিএনএটা ক্রোমোজোম ছাড়াও
আমরা কোষের দুইটা জায়গাতে দেখতে পারি, তার মধ্যে একটা জায়গা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর একটা জায়গা হচ্ছে প্লাস্টিড, ঠিক আছে? আর যেটাকে আমরা ক্লোরোপ্লাস্ট বলি আর কি, একটা জায়গা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর একটা জায়গা হচ্ছে কি বলতো প্লাস্টিড, বুঝতে পারছো? সো এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে একটু মনে রাখতে হবে, এই বিষয়গুলো থেকে কিন্তু পরীক্ষায় হচ্ছে প্রশ্ন আসে। ওকে, তারপরে দেখো হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে কি কি বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়। তোমরা যারা হচ্ছে 9 নাম্বার চ্যাপ্টার পড়ছো, উদ্ভিদ তত্ত্ব চ্যাপ্টার পড়ছো, তোমরা সেখানে হচ্ছে শ্বসন দেখছো, তাই না? তো শ্বসনের হচ্ছে দুই ধরনের বিক্রিয়া হয়ে থাকে, একটা হচ্ছে অবাধ শ্বসন আর একটা হচ্ছে কি বলতো সবাধ শ্বসন। তো সবাধ শ্বসনের যে বিক্রিয়াগুলো, যেমন ক্রেবস চক্র, সাইট্রিক অ্যাসিড চক্র, ক্রেবস চক্র যেটা সেটাই তো সাইট্রিক অ্যাসিড চক্র, তারপর হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, তারপর হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র, শ্বসনের শেষ পর্যায়ের বিক্রিয়াগুলো, এগুলো সব হচ্ছে কিন্তু কোথা থেকে সংঘটিত হয়? মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়। তারপরে হচ্ছে তোমার ডিএনএ তৈরি, আরএনএ তৈরি, ডিম্বাণু এবং শুক্রাণু তৈরির সাথেও কিন্তু কি বলতো মাইটোকন্ড্রিয়া জড়িত। এই সমস্ত কারণে হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে আসলে সে প্রচুর পরিমাণে হচ্ছে এটিপি তৈরি করতে পারে বা শক্তি তৈরি করতে পারে। এই কারণে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয় বলতো? পাওয়ার হাউস অফ হচ্ছে সেল বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হচ্ছে বলতো? পাওয়ার হাউস অফ কি বলা হচ্ছে? সেল বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে। ওকে, তারপরে দেখো আর আরেকটি জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে শ্বসনের সবাধ এবং অবাধ উভয় শ্বসনেরই প্রথম ধাপের নাম কি? গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিসটা শুধুমাত্র মাইটোকন্ড্রিয়াতে হয় না, গ্লাইকোলাইসিসটা কিন্তু সাইটোপ্লাজমে সংঘটিত হয়। সো এই গ্লাইকোলাইসিস ছাড়া বাকি সকল বিক্রিয়াগুলোই কোথায় সংঘটিত হয় বলতো? মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। সো এই বিষয়গুলো, তার মানে এখান থেকে আমরা কি কি পড়তেছি বলতো? কোন কোন বিক্রিয়া, আমি একটু লিখে দিচ্ছি, কোন বিক্রিয়া সংঘটিত হয়। আমি স্লাইডটা দিয়ে দিব, ঠিক আছে? স্লাইডটা দিয়ে দিব, কোন বিক্রিয়া সংঘটিত হয়। এবং হচ্ছে আমরা কি পড়ছি বলতো? ডিএনএ, তারপরে হচ্ছে কি বলতো আরএনএ এর সাথে হচ্ছে মাইটোকন্ড্রিয়া জড়িত, তারপরে হচ্ছে ডিম্বাণু এবং হচ্ছে শুক্রাণু উৎপাদনের সাথেও মাইটোকন্ড্রিয়া জড়িত। এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে কি করতে হবে বলতো? পড়তে হবে। ওকে, এবার আসো যে হচ্ছে প্লাস্টিড। এইটাকে আমরা বলে থাকি হচ্ছে সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গ। মানে আমরা এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি এগুলো আলটিমেটলি কি বলতো? ক্ষুদ্রাঙ্গ। এগুলো আলটিমেটলি কি বলতো? ক্ষুদ্রাঙ্গ। এখন যে বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলতেছি এগুলো হচ্ছে কি? ক্ষুদ্রাঙ্গ। এই যে ক্ষুদ্রাঙ্গগুলো আছে, এই ক্ষুদ্রাঙ্গগুলোর মধ্যে সবচেয়ে বড় ক্ষুদ্রাঙ্গটার নাম হচ্ছে কি বলতো? প্লাস্টিড। এই ক্ষুদ্রাঙ্গগুলোর মধ্যে সবচেয়ে বড় ক্ষুদ্রাঙ্গটার নাম হচ্ছে কি বলতো? প্লাস্টিড। এই কারণে প্লাস্টিডকে বলা হয় হচ্ছে কি? সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গ। আর পরিণত কোষে সাধারণত হচ্ছে 25 থেকে 60টি প্লাস্টিড থাকে। প্রত্যেকটা পরিণত কোষে 25 থেকে হচ্ছে 60টি কি থাকে বলতো? প্লাস্টিড থাকে। এই পয়েন্টটা হচ্ছে মনে রাখবা। আমি ক্লাস দেখতে পারি নাই, যে তোমরা আমার ওখান থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, দাঁড়া আমি একটু ক্লাসটা ওপেন করে নিই। ওকে, তাহলে দেখো যে আমরা দেখলাম যে 25 থেকে 60টি হচ্ছে কি থাকতেছে বলতো? প্লাস্টিড থাকতেছে। এবার এই যে প্লাস্টিডের তিনটা টাইপ, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, তারপরে কি বলতো? লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট আবার তিন প্রকার, অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট আর অ্যালিউরোপ্লাস্ট বা হচ্ছে কি প্রোটিনোপ্লাস্ট। এখানে একটু ভুল আছে, ভুট্টার एग्जांपलটা এখানে যাবে, সূর্যমুখীর एग्जांपलটা এখানে আসবে। তো তোমরা অনেক সময় ভাবো যে ভাই আমরা মনে রাখতে পারি না যে হচ্ছে কোনটা আসলে কি। দেখো অ্যামাইলোপ্লাস্ট, অ্যামাইলো শব্দটা আসছে অ্যামাইলেস থেকে। অ্যামাইলো শব্দটা কোথা থেকে আসছে? অ্যামাইলেস। অ্যামাইলেস হচ্ছে কি? শর্করা বিশ্লেষী এনজাইম। তাহলে অ্যামাইলেস যেহেতু শর্করাকে ভাঙতেছে, তাহলে অ্যামাইলোপ্লাস্ট কি করবে? শর্করাকে সংরক্ষণ করবে। অ্যামাইলেস যেহেতু শর্করাকে ভাঙতেছে, তাহলে অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে শর্করাকে কি করবে? সংরক্ষণ করবে। তারপরে দেখো অ্যালিউরোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট, এই ব্যাটার নামই তো প্রোটিনোপ্লাস্ট। তার মানে এর কাজটা কি কি বলতো? প্রোটিনকে হচ্ছে সংরক্ষণ করা। আর বাকি থাকতেছে একটা ইলায়োপ্লাস্ট, সেটা হচ্ছে কি বলতো? চর্বি জাতীয় খাদ্যকে সংরক্ষণ করে। তারপরে এখান থেকে তোমরা একটু রূপান্তরটা দেখতে পারো যে ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে কনভার্ট হতে পারে, তাই না? ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে কনভার্ট হতে পারে, বাট ক্রোমোপ্লাস্ট হচ্ছে লাস্ট স্টেজ। এই ক্রোমোপ্লাস্টে আসার পর আর কিন্তু হচ্ছে কি বলতো? কনভার্সনের কোনো ধরনের সুযোগ নাই। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে একটু মনে রাখতে হবে। তারপরে দেখো কি বলছে? ক্লোরোপ্লাস্টের হচ্ছে গঠন বলা আছে।
গঠনটা একটু দেখবা, বিশেষ করে এই দুইটা গঠন, স্ট্রোমা থাইলাকয়েড আর হচ্ছে কি বলতো গ্রানাম, স্ট্রোমা থাইলাকয়েড গ্রানাম। ঠিক আছে, নাকি আরো ডিটেইলস পড়াবো নাকি আরো কম পড়াবো? ডিটেইলস পড়াতে গেলে অনেক বেশি সময় লাগবে, সো আরো ডিটেইলস পড়াবো নাকি যেভাবে পড়াচ্ছি এটাই ঠিক আছে? বলো তো, যেভাবে পড়াচ্ছি এটাই ঠিক আছে নাকি আরো ডিটেইলস পড়াবো, কোনটা বলো দেখি? তাহলে দেখো যে স্ট্রোমা এটা, আর এরপর হচ্ছে কি বলতো থাইলাকয়েড এবং হচ্ছে গ্রানাম, এই দুইটা জিনিস হচ্ছে পড়বা। বিশেষ করে পরীক্ষাতে প্রশ্ন আসে যে স্ট্রোমা কোথায় পাওয়া যায়, প্লাস্টিডে বা ক্লোরোপ্লাস্টে, তারপর হচ্ছে গ্রানাম কোথায় পাওয়া যায়, এটাও কি বলতো প্লাস্টিডে বা হচ্ছে কি বলতো ক্লোরোপ্লাস্টে। সো এই বিষয়গুলো হচ্ছে তোমরা হচ্ছে মনে রাখার চেষ্টা করবা, এবং যেটা তোমরা মনে রাখতে পারো না সেটা আমি হচ্ছে একটু মনে করাই দিচ্ছি যে ক্লোরোপ্লাস্টের হচ্ছে কি বলতো আকৃতি, ক্লোরোপ্লাস্টের হচ্ছে কি বলতো আকৃতি। দেখো ক্লোরোপ্লাস্টের আকৃতিটা কি, ফার্স্ট ওয়ান আমরা যদি দেখি সর্পিলাকার, সর্পিলাকারের এক্সাম্পল হচ্ছে স্পাইরোগাইরা। দেখো তো এস এস দিয়ে হচ্ছে কি স্পাইরোগাইরা, এটাকে এটাকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাদের নানান জনের নানান মত আমি জানি, কারণ আমি আমার মতো পড়াই। ওকে, এবার দেখো স্পাইরোগাইরা, এটাকে যদি তুমি এরকম করে একটু লেখো, দেখো তো সাপের মতো দেখা যাচ্ছে না, এই কারণে স্পাইরোগাইরা কি বলতো সর্পিলাকার, সর্পিলাকার। ওকে, তারপরে মনে করো হচ্ছে তোমার হচ্ছে ক্যালামাইডোমোনাস, ঠিক আছে, ক্যালামাইডোমোনাস, এই যে সি, দেখো তো সিটাকে যদি তুমি এরকম করে লেখো চায়ের কাপের মতো দেখা যাচ্ছে না, সিটাকে যদি তুমি এভাবে লেখো হচ্ছে চায়ের কাপের মতো দেখা যাচ্ছে না, তার মানে এটা কি হচ্ছে আমরা কি বলতে পারি বলতো পেয়ালা আকৃতি, পেয়ালা আকৃতি, তাই না? ওকে, ভালো কথা। তারপরে আসে হচ্ছে ওয়েডোগোনিয়াম, এটার আকৃতি কেমন জালিকাকার, এই যে একটা ও লিখলাম, লেখার পর দেখো তো এই যে ওটাকে লিখে এরকম ঘুরাইলা ঘুরাইলা ঘুরাইলা, তার মানে ওয়েডোগোনিয়ামটা কেমন বলতো জালিকাকার, ওয়েডোগোনিয়ামটা কেমন বলতো জালিকাকার। সহজ না? এগুলো কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় প্রচুর আসে। এবং খুব মজার ব্যাপার যে এই যে এখান থেকে কিন্তু শিফট কয়টা আছে, 8টা না 9টা শিফট দেখলাম, প্রত্যেক শিফটে কিন্তু একটা একটা করে প্রশ্ন দিয়ে ফেলা যাবে এখান থেকে, প্রত্যেক শিফটে কি বলতো এখান থেকে একটা একটা করে প্রশ্ন দিয়ে ফেলা যাবে। সো জাবির জন্য ওই জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট যে জায়গাগুলো থেকে অনেকগুলো প্রশ্ন করা যায়। যেমন তুমি যদি মনে করো প্রতিসাম্যতা পড়তেছো, দেখবা প্রতিসাম্যতা থেকে 5-7টা কোশ্চেন করে ফেলা যায়, তাই না? তুমি সিলম পড়তেছো, সিলম থেকে 7-8টা কোশ্চেন করে ফেলা যায়। তার মানে যে জায়গা থেকে অনেকগুলো করে প্রশ্ন করা যায় সেই জায়গাগুলো হচ্ছে কি বলতো বেশি ইম্পর্টেন্ট। ওকে, তারপরে আসে হচ্ছে আমরা আসি হচ্ছে তারকাকার, তারকাকারের এক্সাম্পল হচ্ছে কি জিগনেমা, গ্রাম্য ভাষায় বলে না যে আকাশে তারা ঝিকঝিক করে, আকাশে তারা কি করে ঝিকঝিক করে, জল জল করে, ঝিকঝিক করে, তাহলে এই যে জিগনেমার এক্সাম্পল হচ্ছে কি বলতো তারকাকার, তারকাকার। এরপর হচ্ছে দেখো এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্স এর আকৃতি হচ্ছে বেল্ট বা হচ্ছে গার্ডল আকৃতি, বেল্ট বা হচ্ছে কি গার্ডল আকৃতি, বেল্ট বা হচ্ছে কি গার্ডল আকৃতি। আর ফাইটোফোরা হচ্ছে গোলাকার, ফাইটোফোরা হচ্ছে গোলাকার। সো এইভাবে হচ্ছে মনে রাখবা, ঠিক আছে? এইভাবে জিনিসগুলো হচ্ছে মনে রাখবা। ওকে, আচ্ছা, আপা লাইভে আসছে, আমি ক্লাস নিচ্ছি। আপা লাইভে কি বলে এই সেন্ট্রিওল সম্পর্কে হচ্ছে এগুলো হচ্ছে একটু জানবা, এখানে আহামরি কিছু নাই, সেন্ট্রিওল সম্পর্কে হচ্ছে এগুলো হচ্ছে একটু জানার চেষ্টা করবা, ঠিক আছে? মিয়া তোমার জীবনের ঠিক ঠিকানা নাই, তুমি আছো আপার জীবন নিয়া, তাই না? 2 দিন পর যখন চান্স পাবা না তখন দেখবা বাস্তবতা কত কঠিন, তাই না? বাস্তবতা হচ্ছে কত কঠিন, আর তুমি আছো আপার জীবন নিয়া। আপার জীবনের চেয়ে তোমাদের অবস্থা এখন আরো খারাপ, সো তোমাদের চিন্তা করো, ঠিক আছে? আপার জীবনের চেয়ে হচ্ছে তোমাদের অবস্থা খারাপ, সো তোমাদের চিন্তা করো। এবার আসো ক্রোমোজোম, ক্রোমোজোম সর্বোচ্চ কোথায় পাওয়া যায়, সর্বনিম্ন কোথায় পাওয়া যায়, সর্বোচ্চ সর্বনিম্ন খুব সুন্দর করে পড়ে ফেলতে হবে, সর্বোচ্চ সর্বনিম্ন খুব সুন্দর করে পড়ে ফেলতে হবে। যেমন মনে করো যে প্রজাতিভেদে ক্রোমোজোম সংখ্যা 2 থেকে 1600 ক্রোমোজোম পাওয়া যায় প্রজাতিভেদে, মানে আমরা বলতে পারি যে সর্বনিম্ন ক্রোমোজোম কত 2, সর্বোচ্চ 1600, তবে কিছু কিছু ক্ষেত্রে 1600 বেশি পাওয়া গেছে, তবে 2 থেকে 1600 এটা হচ্ছে মনে রাখবা। যেমন একটা ফানবর্গীয় উদ্ভিদ আছে, টেরিস বা ফানবর্গীয় উদ্ভিদ, অফ্লিওগ্লোসাম বলা হয়, এটাতে 1200 ক্রোমোজোম পাওয়া গেছে। তারপরে তোমার হচ্ছে
যারা সাধারণত উচ্চতর, যেমন এই যে মানুষ কি উচ্চতর জীব, উচ্চতর জীবের ক্রোমোজোম সংখ্যা 2 থেকে 80 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। দেখবা কবুতরের ক্রোমোজোম সংখ্যা কত বলতো? 80। কবুতরের ক্রোমোজোম সংখ্যা কত বলতো? 80। তারপরে দেখো হচ্ছে পুষ্পক উদ্ভিদের সর্বনিম্ন ক্রোমোজোম পাওয়া গেছে হ্যাপ্লোপাপ্পাস গ্রাসিলিস, এর ক্রোমোজোম সংখ্যা কত বলতো? 4। সর্বাধিক ক্রোমোজোম হচ্ছে পোয়া লিটারাসা, এর ক্রোমোজোম সংখ্যা কত? 506 থেকে 530। এই রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে সেটা দেখবা। সর্বোচ্চ ক্রোমোজোম এবং হচ্ছে কি বলতো সর্বনিম্ন ক্রোমোজোম। প্রাণীতে সর্বনিম্ন ক্রোমোজোম হচ্ছে তোমার অ্যাসকারিস হচ্ছে মেগালোসেফালা, এটাতে হচ্ছে তোমার 2টা ক্রোমোজোম পাওয়া যায়। আর অকালান্থা এসপি, এটাতে হচ্ছে প্রায় 1600 ক্রোমোজোম পাওয়া যায়। এই তথ্যগুলো হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, এবার আসো ক্রোমোজোম। এই শখটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জাহাঙ্গীরনগরের জন্য। এই শখটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই শখটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জাহাঙ্গীরনগরের জন্য। তাহলে দেখো তো এই শখের মধ্যে থেকে ক্রোমোজোম নাম্বারটা আমাদেরকে মনে রাখতে হবে। আমি হচ্ছে একটু পড়ায় দেই, ঠিক আছে? আমি হচ্ছে একটু পড়ায় দিচ্ছি, তাহলে তোমাদের জন্য হচ্ছে একটু সহজ হয়ে যাবে। মনে করো তোমাদের সাথে একজন মানুষ আছে, নাম হচ্ছে রেশমা আপা। কি বলছি বলতো? যে মনে করো তোমাদের সাথে একজন মানুষ আছে, নাম হচ্ছে কি বলতো? রেশমা আপা। তো রেশমা আপার একটা ফ্যামিলি আছে। তো এই যে মানুষের ক্রোমোজোম নাম্বারটা কত বলতো? 46। মানুষের ক্রোমোজোম নাম্বারটা কত বলতো? 46। আমরা কার কথা বলছি? রেশমা আপার কথা বলছি, ঠিক আছে? রেশমা আপা কি মানুষ? দেখো রেশমার সাথে রেশম পোকার একটা মিল আছে, তাই না? রেশমার সাথে রেশম পোকার একটা মিল আছে, এই কারণে এই রেশম পোকার ক্রোমোজোম নাম্বারও কিন্তু কি বলতো? 46। রেশম পোকার ক্রোমোজোম নাম্বারও কি বলতো? 46। ওকে, ভালো কথা। এরপরে আসো যে আমরা বলি না যে গৃহ মাছি। আচ্ছা দেখো তো গৃহ কই গেল? গৃহ মানে কি? বাড়ি, তাই না? গৃহ মানে কি? বাড়ি। দেখো বাড়ি থেকে 12, এদের ক্রোমোজোম নাম্বার কত বলতো? 12। বাড়ি থেকে কত বলতো? 12। এদের ক্রোমোজোম নাম্বার কত বলতো? 12। ওকে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমরা পড়বো। এবার আসো গরু এবং ছাগল। আচ্ছা ছেলে গরুরে কি বলে? ষাঁড় বলে, তাই না? ছেলে গরুরে কি বলে? ষাঁড় বলে। দেখো তো ষাঁড় 60, ছাগল 60। তার মানে কি গরু ছাগল কি বলতো? 60। গরু ছাগল কি বলতো? 60। খেয়াল করো, গরু এবং ছাগল কত বলতো? 60। গরু এবং ছাগল কত বলতো? 60। তারপরে আসো কিউলেক্স মশা। কিউব মানে কি? ঘনবস্তুর তল কয়টা? ঘনবস্তুর তল কয়টা? 6টা। এই কারণে দেখো কিউলেক্স মশা ক্রোমোজোম নাম্বার কত? 6। কিউলেক্স মশা ক্রোমোজোম নাম্বার কত? 6। তারপরে দেখো আমরা পড়ছি যে উচ্চতর উদ্ভিদে হচ্ছে সাধারণত উচ্চতর উদ্ভিদ এবং প্রাণীগুলোতে 2 থেকে হচ্ছে 80 পর্যন্ত ক্রোমোজোম পাওয়া যায়। সর্বোচ্চ ক্রোমোজোম থাকে কোথায় বলতো? কবুতরে। কবুতরের ক্রোমোজোম নাম্বার হচ্ছে কত সর্বোচ্চ বলতো? 80। কবুতরের ক্রোমোজোম নাম্বার কত বলতো? 80। তারপর দেখো মানুষের ক্রোমোজোম কত? 46। মানুষের উল্টা হচ্ছে গিনিপিগ। গিনিপিগের ক্রোমোজোম নাম্বার কত? 64। মানুষের ক্রোমোজোম নাম্বার হচ্ছে 46, মানুষের উল্টা হচ্ছে গিনিপিগ। গিনিপিগের ক্রোমোজোম নাম্বার হচ্ছে কত বলতো? 64। সায়েন্টিফিক নেম এখান থেকে পড়ার দরকার নাই। আমি তোমাদেরকে কাল পরশুর মধ্যে বোটানি এবং জুওলজিতে কি কি সায়েন্টিফিক নেম লাগবে আমি মার্ক করে তোমাদের একটা হচ্ছে পিডিএফ দিয়ে দিব, তোমরা ওখান থেকে সায়েন্টিফিক নেম গুলোকে হচ্ছে দেখে নিবা। ওকে, এই প্রাণীগুলো থেকে এই সকল ক্রোমোজোম গুলো মনে রাখবা। এবার আসো উদ্ভিদ থেকে দেখো একটা ক্রোমোজোম মনে রাখবা, সেটা হচ্ছে ধানের ক্রোমোজোম কত বলতো? 24। আরেকটা ক্রোমোজোম আছে সেটা হচ্ছে টমেটোর ক্রোমোজোম নাম্বার কত বলতো? 24। আচ্ছা আমরা সকালবেলা অনেক সময় কি খাই বলতো? পরোটা খাই, রুটি খাই। এই যে পরোটা এবং হচ্ছে যে রুটি, তাই না? এই পরোটা এবং রুটি কি থেকে বানানো হয়? গম থেকে বানানো হয়। তার মানে আমরা যখন সকালে পরোটা বা রুটি খাচ্ছি তখন কি খাচ্ছি না? ভাত খাচ্ছি না। ভাতের পরিবর্তে আমরা কি খাচ্ছি বলতো? পরোটা বা রুটি খাচ্ছি। তার মানে আমরা বলতে পারি ধানের পরিবর্তে কি খাচ্ছি? গম খাচ্ছি। ধানের পরিবর্তে কি খাচ্ছি? গম। তার মানে ধানটাকে উল্টে দাও, কি হয়ে যাবে? গম হয়ে যাবে। গম কই? এই যে ধানটাকে উল্টে দাও, গম হয়ে যাবে। ধানের কত? 24, গমের কত? 42। 2007-8 সাল তখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল ফখরুদ্দিন আহমদ। বুঝতে পারছো? ফখরুদ্দিন আহমদ তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে ক্ষমতায় ছিল। দ্রব্যমূল্যের দাম প্রচুর পরিমাণে বেড়ে গেল ওই সময় অনুপাতে, এবং
তেল এবং সার পাওয়া যাচ্ছিল না, যার কারণে কৃষক ধান উৎপাদন করতে পারছিল না, মানে ধান উৎপাদন অনেক কমে গেছিল। তো এই কারণে হচ্ছে ধানের ক্রোমোজোম না, মানে ধানের উৎপাদন অনেক কমে যাওয়ার ফলে চালের দাম বেড়ে গেছিল। এই কারণে সে বিটিভিতে প্রচার করলো, বেশি করে আলু খান, ভাতের ওপর চাপ কমান, বেশি করে আলু খান, ভাতের ওপর চাপ কমান, বেশি করে আলু খান, ভাতের ওপর চাপ কমান। তার মানে তোমাকে কি বলছে, যে ধানের পরিবর্তে বেশি করে আলু খাইতে বলছে। তাহলে ধানের ক্রোমোজোম কত? 24। ধানের ডাবল হচ্ছে আলু। আলু কত বলতো? 48। এই দেখো, ধানের ডাবল হচ্ছে কি? আলু। আলু কত? 48। বেশি করে আলু খান, ভাতের ওপর চাপ কমান। ওকে, ভালো কথা। তারপরে আসো, এরপরে কি কি আছে দেখো। ভুট্টা, ভুট্টা ভুট্টা 20। ভুট্টা কি বলতো? 20। ভুট্টা 20। চীনা বাদাম, এই যে চীনা বাদাম, দিয়ে কত বলতো? 40। চীনা বাদাম দিয়ে কত বলতো? 40। তো এই সকল কাহিনী করতে করতে রেশমা আপার কি চলে আসলো বলতো? অ্যাডমিশন টেস্ট চলে আসলো। এবং তার অ্যাডমিশন টেস্ট হচ্ছে এক্সামে হচ্ছে তোমার, সাপোজ মনে করো এক্সামে 14 পেলে পাস। আবার এইদিকে তোমাদের মতোই হচ্ছে তারও একখানা হচ্ছে বয়ফ্রেন্ড আছে। তখন তার বাবা তাকে বলে দিছে যে তুমি যদি এবার অ্যাডমিশন টেস্টে চান্স না পাও, তোমাকে বিয়ে দিয়ে দেওয়া হবে রিকশাওয়ালার সাথে। মানে একটা কমন ডায়লগ আর কি, বুঝতে পারছো? যে তোমাকে কি দেওয়া হবে? বিয়ে দিয়ে দেওয়া হবে রিকশাওয়ালার সাথে। তখন রেশমা আপা এবং তার প্রেমিক মনে মনে চিন্তা করতেছে, এক্সামে 14 পেলে পাস, আর যদি পালায়া বিয়ে করি, বয়স তো এখন 18 বছর হয় নাই, ঠিক আছে? 18 বছর হয় নাই, যদি পালায়া বিয়ে করি তাহলে কি হবে? 18 বছর যেহেতু হয় নাই, এই কারণে বলতেছে 18 বছরের মধ্যে বিয়ে করলে বাপে দিবে বাস। কি বলছে? এক্সামে 14 পেলে পাস, 18 বছরের মধ্যে বিয়ে করলে বাপে দিবে বাস। এক্সামে 14 পেলে পাস, প্রথম চ্যাপ্টারে একটু সময় বেশি লাগবে, বড় চ্যাপ্টার। এক্সামে 14 পেলে পাস, 18 বছরের মধ্যে বিয়ে করলে, 18 বছরের মধ্যে বিয়ে করলে বাপে দিবে বাস। ঠিক আছে? তোমাদের কি কার কার বাস খাওয়ার ইচ্ছা আছে বলো? আচ্ছা, বাপে দিবে বাস। তাহলে দেখো, এই যে এক্সামে 14 পেলে পাস, তার মানে নাম্বারটা কত? 14। এই যে পাস, ঠিক আছে? পাশের প দিয়ে হচ্ছে পাট, স দিয়ে হচ্ছে শশা, পাট শশা। তারপরে দেখো 18, মধ্যে দিয়ে হচ্ছে মূলা, তারপর হচ্ছে যে বাপের ব দিয়ে হচ্ছে বাঁধাকপি, ঠিক আছে? আর প দিয়ে হচ্ছে পেঁপে। তার মানে দেখো 14 ক্রোমোজোম নাম্বারটা কত? পাট আর শশা, আর 18 হচ্ছে মূলা, বাঁধাকপি, পেঁপে। ঠিক আছে? এই কারণেই বুঝছো যে রিকশাওয়ালাদের ডিমান্ড কিন্তু অনেক বেশি। কারণ তোমরা চান্স না পেলে, কিছু না করতে পারলে রিকশাওয়ালাদের সাথে হচ্ছে তোমাদেরকে বিয়ে দিয়ে দেওয়ার কথা বলে। আর হচ্ছে পেঁয়াজের ক্রোমোজোম নাম্বারটা মনে রাখবা 16। তাহলে বলো তো ক্রোমোজোম নাম্বারটা ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানায় দাও তো যে ক্রোমোজোম নাম্বার ক্লিয়ার কিনা। ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানায় দাও ক্রোমোজোম নাম্বার ক্লিয়ার কিনা। বলো, ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানায় দাও যে ক্রোমোজোম নাম্বার ক্লিয়ার কিনা। বলো ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানায় দাও যে ক্রোমোজোম নাম্বার ক্লিয়ার কিনা। ওকে, ক্লিয়ার? ওকে, এবার আসো, এই জিনিসগুলো পড়তে হবে। এইগুলো থেকে জ্যামিতিক কোশ্চেন আসে, যে হচ্ছে ক্রোমোজোমের ভৌত গঠন, ক্রোমোজোমের রাসায়নিক গঠন, এগুলো থেকে হচ্ছে জ্যামিতিক প্রশ্ন আসে। ঠিক আছে? প্রশ্ন আসে, এইগুলো হচ্ছে পড়তে হবে। ক্রোমাটিড, অন্যান্য অংশ, এই জিনিসগুলো হচ্ছে একটু দেখবা। ঠিক আছে ভাইরা? এই জিনিসগুলো হচ্ছে একটু দেখবা। এরপরে দেখো কি আছে, প্রকারভেদ, ক্রোমোজোমের প্রকারভেদ, এগুলো একটু দেখবা। বিশেষ করে এইটা মনে করো, এই এক শিফটে এটা দিলে, এক শিফটে এটা, তাই না? দেওয়া যেতে পারে না? তো হচ্ছে প্রত্যেক শিফটে হচ্ছে একটা একটা করে কি দিয়ে দিল বলতো? কোশ্চেন দিয়ে দিল। মনোসেন্ট্রিক, পলিসেন্ট্রিক, অ্যাসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, ডিফিউজড। ঠিক আছে? এইটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এগুলোও দিতে পারে, হচ্ছে এগুলো হচ্ছে একটু দেখবা, ক্রোমোজোমের প্রকারভেদ। ওকে, একটা উদ্ভিদ আছে ভুট্টাতে একটা ক্রোমোজোম পাওয়া যায়, বি ক্রোমোজোম। আমরা তো সাধারণত এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোমের নাম শুনে আসছি, কিন্তু একটা হচ্ছে ক্রোমোজোম পাওয়া যায়, নাম হচ্ছে কি? বি ক্রোমোজোম। কোথায় পাওয়া যায়? ভুট্টা। ওকে, এবার চলো হচ্ছে আমরা নিউক্লিক অ্যাসিড নিয়ে হচ্ছে কথাবার্তা বলার চেষ্টা করি। ঠিক আছে? যে নিউক্লিক অ্যাসিড,
এদেরকে বেসিক্যালি মাস্টার মলিকিউল বলা হয়, তবে মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার হচ্ছে ডিএনএ কে মাস্টার মলিকিউল বলা হয়। ডিএনএ কে কি বলা হয় বলতো? মাস্টার মলিকিউল বলা হয়। এটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার। তাহলে চলো আমরা নিউক্লিক অ্যাসিড নিয়ে হচ্ছে একটু কথাবার্তা বলি। নিউক্লিক অ্যাসিডের মধ্যে হচ্ছে তিনটা জিনিস থাকে। এক নম্বরে হচ্ছে পেন্টোজ সুগার, ঠিক আছে, আমি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে ক্লাস শেষ করে দিব। 2 নম্বরে হচ্ছে নাইট্রোজেনাস বেস, আর 3 নম্বরে হচ্ছে তোমার কি বলতো H3PO4 ফসফেট। তাহলে দেখো পেন্টোজ সুগারের মধ্যে হচ্ছে কে কে থাকতেছে? রাইবোস ডিঅক্সিরাইবোস, ঠিক আছে, রাইবোস ডিঅক্সিরাইবোস। আর নাইট্রোজেনাস বেসের মধ্যে কে কে থাকতেছে? আর ক্লাসের নোটটা পাবা, এই স্লাইডটা পাবা হচ্ছে বায়োলজি ক্লাস টেলিগ্রাম গ্রুপে। তন্ময় টেলিগ্রামের লিংকটা দিয়ে একটু পিন করে দাও, টেলিগ্রামের লিংকটা দিয়ে হচ্ছে একটু পিন করে দাও। আমি দিচ্ছি, দাঁড়াও, আমি তোমাদেরকে দিচ্ছি টেলিগ্রামের লিংকটা। আমি দিয়ে দিচ্ছি, দাঁড়াও, আমি দিয়ে হচ্ছে পিন করে দিচ্ছি। যারা এখনো জয়েন হওয়া নাই জয়েন করে নিবা। এই টেলিগ্রাম গ্রুপে, এই টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে ক্লাসের নোট দিয়ে দেওয়া হবে। ওকে, দেখো কমেন্টে পিন করে দিচ্ছি। এবার আসো নাইট্রোজেনাস বেস দুই ধরনের, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে কি বলতো পাইরিমিডিন। পিউরিন আর হচ্ছে কি বলতো পাইরিমিডিন, আর হচ্ছে H3PO4। পিউরিনটা হচ্ছে বেনজিন বলয়ের যে রিং থাকে, বেনজিন বলয়, পিউরিনটা হচ্ছে 2 রিং বিশিষ্ট, আর পাইরিমিডিনটা কি 1 রিং বিশিষ্ট। পিউরিনের एग्जांपल হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, আর পাইরিমিডিনের থায়ামিন, সাইটোসিল, ইউরাসিল। থায়ামিন, সাইটোসিল এবং হচ্ছে কি বলতো ইউরাসিল। ওকে, থায়ামিন, সাইটোসিল আর হচ্ছে কি বলতো ইউরাসিল। এবার খেয়াল করো, 1 আর 2 যুক্ত হয়ে তৈরি করে নিউক্লিওসাইট। 1 আর 2 যুক্ত হয়ে কি তৈরি করে? নিউক্লিওসাইট। নাইট্রোজেনাস বেসটা অলওয়েজ পেন্টোজ সুগারের 1 নং কার্বনে যুক্ত হবে। নাইট্রোজেনাস বেসটা অলওয়েজ পেন্টোজ সুগারের কয় নং কার্বনে যুক্ত হবে? 1 নং কার্বনে। নাইট্রোজেনাস বেসটা পেন্টোজ সুগারের কয় নং কার্বনে যুক্ত হবে? 1 নং কার্বনে। এরপর এই যে H3PO4 টা এই পেন্টোজ সুগারের 3 অথবা 5 নং কার্বনে যুক্ত হবে। 3 অথবা 5 নং কার্বনে যুক্ত হবে। এই কারণে তোমরা পড়ো যে 3 প্রাইম আর কি বলতো 5 প্রাইম। 3 প্রাইম আর হচ্ছে কি বলতো 5 প্রাইম। বুঝতে পারছো? তাহলে দেখো যে নাইট্রোজেনাস এই H3PO4 টা পেন্টোজ সুগারের 3 অথবা কি বলতো 5 নং কার্বনে। যখন এই 1 আর 2 এর সাথে 3 যুক্ত হলো তখন সেটাকে আমরা বলবো নিউক্লিওটাইড। তখন সেটাকে আমরা কি বলবো? নিউক্লিওটাইড। এরকম অসংখ্য নিউক্লিওটাইড মিলে কি তৈরি হয় বলতো? ডিএনএ বা আরএনএ তৈরি হয়। এরকম অসংখ্য নিউক্লিওটাইড মিলে কি তৈরি হয়? ডিএনএ এবং আরএনএ তৈরি হয়। এবার যদি আমরা ডিএনএ বানাইতে চাই, এই দেখো দেখো এখন ডিএনএ হয়ে গেছে। ডিএনএ তে পেন্টোজ সুগার কি থাকে? ডিঅক্সিরাইবোস। নাইট্রোজেনাস বেস থাকে কি? অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিল, আর হচ্ছে কি H3PO4। এটা হচ্ছে কি ডিএনএ স্ট্রাকচার। এখন যেটা লিখছি এটা হচ্ছে কি ডিএনএ। আর যদি আমরা আরএনএ বানাইতে চাই, দেখো এই যে আমরা আরএনএ বানাইতে চাইলাম, এখন হচ্ছে আরএনএ। আরএনএ তে পেন্টোজ সুগার কি আছে? রাইবোস। নাইট্রোজেনাস বেস কি হচ্ছে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিল আর হচ্ছে কি ইউরাসিল, তাই না? তার মানে ডিএনএ তে হচ্ছে ইউরাসিল থাকে না, আর আরএনএ তে হচ্ছে কি বলতো থায়ামিন থাকে না। আরএনএ তে কি থাকে না বলতো? থায়ামিন থাকে না। সো এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। এবার আসো ডিএনএ ডাবল হেলিক্স মডেল। ডিএনএ ডাবল হেলিক্স মডেল, ঠিক আছে, ডাবল হেলিক্স মডেল, ঠিক আছে। এখান থেকে কি কি করবা? 20 অ্যাংস্ট্রম কি, 34 অ্যাংস্ট্রম কি, 3.4 অ্যাংস্ট্রম কি, তারপরে হচ্ছে 10 জোড়া 25টা হাইড্রোজেন বন্ড, 25টা হাইড্রোজেন বন্ড, ওজন হচ্ছে 10⁶ থেকে 10⁹ ডাল্টন, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, হেলিক্স দুটি আলাদা, ঠিক আছে। এই যে পয়েন্টগুলো আমি মেনশন করছি এই পয়েন্টগুলো হচ্ছে পড়বা। 20 ডিগ্রি অ্যাংস্ট্রম কি? এটা হেলিক্স দুটার ব্যাস। 34 অ্যাংস্ট্রম কি? পূর্ণাঙ্গ প্যাচের দৈর্ঘ্য। 3.4 অ্যাংস্ট্রম কি বলতো? একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ির দূরত্ব, বা একটা মনোনিউক্লিওটাইড থেকে আরেকটা মনোনিউক্লিওটাইডের দূরত্ব। 10 জোড়া
একটা পূর্ণাঙ্গ প্যাচের ভিতরে 10 জোড়া বা 20টি মনোনিউক্লিওটাইড থাকে, একটা প্যাচের ভিতরে 25টা হাইড্রোজেন বন্ড থাকে, 10 টু দি পাওয়ার 6 থেকে 10 টু দি পাওয়ার 9 ডাল্টন ওজন, তারপরে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হেলিক্স দুটি কি হয়ে যায়, আলাদা হয়ে যায়। তারপর হচ্ছে অ্যাডেনিনের সাথে কি যুক্ত হয়, গুয়ানিন, দুইটা হাইড্রোজেন বন্ড দ্বারা। তারপরে হচ্ছে অ্যাডেনিন এটিজিসি, মানে অ্যাডেনিনের সাথে হচ্ছে থায়ামিন, তারপরে গুয়ানিনের সাথে হচ্ছে কি বলতো, সাইটোসিন, এইভাবে হচ্ছে যুক্ত হয়। এটা দুইটা হাইড্রোজেন বন্ড, এটা কি বলতো, তিনটা হাইড্রোজেন বন্ড দ্বারা হচ্ছে যুক্ত হয়, এবং পিউরিন বেস এবং পাইরিমিডিন বেসের সংখ্যা সমান থাকে। এই ঘটনাটাকে বলা হয় চারগফ রুলস। এটাকে কি বলা হয়, চারগফ রুলস। ওকে, এবার হচ্ছে জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। দেখো জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় আমি শুরুতে লিখছিলাম না যে জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়, কেন্দ্রীয় প্রত্যয়টা আসলে কি সেটা বোঝার চেষ্টা করো। খুবই সহজ জিনিস, যে হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে। এই ঘটনাটাকেই বলা হয় কেন্দ্রীয় প্রত্যয়। ডিএনএ থেকে ডিএনএ তৈরি, রেপ্লিকেশন, ঠিক আছে, রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ তৈরি, ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন তৈরি, ট্রান্সলেশন, ট্রান্সলেশন, ঠিক আছে। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে জীববিজ্ঞানের কেন্দ্রীয় হচ্ছে প্রত্যয়। তার মধ্যে আমাদের ডিটেইলস লাগবে হচ্ছে রেপ্লিকেশনের হচ্ছে ডিটেইলস লাগবে, একটু পরে আছে আমি দেখাচ্ছি যে রেপ্লিকেশনের কি লাগবে বলতো, ডিটেইলস লাগবে। আর আরেকটা জিনিস আছে, আরএনএ থেকে ডিএনএ তৈরি, এটা হচ্ছে কি রিভার্স ট্রান্সক্রিপশন, যেটা বেসিক্যালি এইচআইভি ভাইরাসে পাওয়া যায়। এই ঘটনাগুলোকেই হচ্ছে বলা হয় জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। ওকে, এরপরে দেখো এই যে রেপ্লিকেশন সম্পর্কে কথাবার্তা বলা আছে, এই স্লাইড দেখে হচ্ছে দেখে নিবা যে কি কি। এখন আসলে এত ডিটেইলস আলোচনা করার হচ্ছে সুযোগ কম, ঠিক আছে, হচ্ছে এখন আসলে ডিটেইলস আলোচনা করার সুযোগ কম। ওকে, এবার দেখো যে এখানে কি কি আছে, কোন কোন এনজাইম গুলো কাজ করে, এগুলো হচ্ছে একটু জানার চেষ্টা করবা। তারপরে দেখো জিন এবং হচ্ছে জেনেটিক কোড, এইখান থেকে আমি একটু কথাবার্তা বলবো আর কি। এগুলো তোমরা নিজেরাই পড়তে পারবা, এগুলো তোমরা হচ্ছে নিজেরাই পড়বা, এগুলো নিজেরাই পড়বা। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে জাবিতে, নিজেরাই পড়বা। এই ছকটা নিয়ে আমি একটু কথাবার্তা বলবো, ঠিক আছে। এই ছকটা থেকে হচ্ছে জাবিতে প্রশ্ন আসতে পারে এবং ভালো সম্ভাবনা আছে। তো এই যে যারা হচ্ছে স্টার্ট কোডন, তাদেরকে তো তোমরা চেনো, এই যে দেখো স্টার্ট কোডন, তাই না, শুরুর নির্দেশ করে, যেটাকে হচ্ছে আমরা কি বলে থাকি, মেথিওনিন বলে থাকি। যারা স্টার্ট কোডন বা হচ্ছে শুরুর নির্দেশ করে তাদেরকে হচ্ছে কি আমরা মেথিওনিন বলে থাকি। এটাকে কখনো জিইউজিও বলা হয়, জিইউজি, তার মানে স্টার্ট কোডন হইতে পারে এইউজি অথবা কি জিইউজি। এটা কাকে নির্দেশ করে, শুরু নির্দেশ করতেছে কাকে, কোন অ্যামিনো অ্যাসিডকে, মেথিওনিনকে হচ্ছে নির্দেশ করতেছে। আর বন্ধের নির্দেশ করে হচ্ছে উ আক আগা, এইভাবে আমি বলতাম আর কি, উয়া আক আগা, বুঝতে পারছো, ইউ এ এ ইউ এ জি ইউ জি এ, তাই না, এরা হচ্ছে কি বন্ধের নির্দেশ করে। আর যারা বন্ধের নির্দেশ করে তারা কোনো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না, যারা হচ্ছে বন্ধের নির্দেশ দেয় তারা কোনো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না। এখন কথা হচ্ছে এগুলো তো আমরা পারি। এখান থেকে ঢাবিতে একটা প্যাটার্নে প্রশ্ন হয়, সেটা হচ্ছে ঢাবি প্যাটার্নটা হচ্ছে এরকম যে থ্রিওনিন কতগুলো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ, কতগুলো কোডনকে নির্দেশ করে। দেখো তো থ্রিওনিন কতগুলো কোডনকে নির্দেশ করতেছে, 1 2 3 4। আর কোথাও কি থ্রিওনিন আছে, আর কোথাও নাই, থ্রিওনিন নাই। তাহলে থ্রিওনিন কতগুলো কোডনকে নির্দেশ করে, 4টা কোডনকে নির্দেশ করে, 1 2 3 4, 4টা কোডনকে কি করতেছে, নির্দেশ করতেছে। লিউসিন কতগুলো কোডনকে নির্দেশ করে, 1 2 3 4 5 6, 6টা কোডনকে নির্দেশ করে কে বলতো, লিউসিন। এই প্যাটার্নে ঢাবিতে প্রশ্ন আসতো, তো জাবিতেও চাইলে দিতে পারে, কিন্তু জাবিতে প্রশ্ন আসে নিচের কোন কোডনটি গ্লুটামিনকে নির্দেশ করে, নিচের কোন কোডনটি হচ্ছে লাইসিনকে নির্দেশ করে, এই টাইপের হচ্ছে প্রশ্ন এসে থাকে। এবার খেয়াল করো এই ছকটাকে যদি হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি, যে মনে রাখা আসলে একদম দুঃসাধ্য ব্যাপার।
তবে কিছু জিনিস আছে যে হালকা পাতলা তুমি অপশন গুলো থেকে হচ্ছে আলাদা করতে পারবা, অপশন গুলো থেকে হচ্ছে কি আলাদা করতে পারবা। সেটা হচ্ছে সবটা আসলে লেখা হয় এইভাবে, এইভাবে দাঁড়াও, খেয়াল করো সবটা আসলে কিভাবে লিখছি দেখো, ইউ ইউ ইউ, এই যে দেখো ইউ 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 সি, এই দেখো ইউ ইউ সি, তারপর দেখো ইউ ইউ এ, এই যে ইউ ইউ এ, ইউ ইউ জি, এই দেখো ইউ ইউ জি, বুঝতে পারছো? এবার তারপরেরটা এই যে খেয়াল করো ইউ সি ইউ, এই দেখো ইউ সি ইউ, তারপরেরটা ইউ সি সি, এই দেখো ইউ সি সি, তারপরে দেখো ইউ সি এ, ইউ সি এ, তারপরে দেখো ইউ সি জি, ইউ সি জি, বুঝতে পারছো? তারপরেরটা আবার চিন্তা করো, এই যে এটা দেখো ইউ এ ইউ, এই দেখো ইউ এ ইউ, তারপর দেখো ইউ এ সি, ইউ এ সি, ইউ এ এ, ইউ এ এ, ইউ এ জি, ইউ এ জি, বুঝতে পারছো? যে ছয় ছকটাকে বেসিক্যালি হচ্ছে এইভাবে লেখা আছে। এবার আসো যে ভাই আসলে কিভাবে মনে রাখতে পারবো। একটা জিনিস খেয়াল করো, যত লিউসিন আছে, লিউসিন দেখো সবগুলোর শুরুতে সিউ, সিউ, লিউসিন যারা আছে তাদের শুরুতে কি আছে, কি আছে বলতো, সিউ আছে, তাই না? যারা এই যে দেখো সিউ, তার মানে লিউসিন সিউ, আর এর সাথে কি ইউসিএজি, ইউসিএজি। তারপরে দেখো যত প্রোলিন আছে, যত কি আছে বলতো, প্রোলিন আছে, দেখো সবার শুরুতে সি 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 সি, ঠিক আছে? আর সি সি প্রোলিন, সি সি প্রোলিন কি বলতো, সি সি প্রোলিন কি বলতো, সি সি। তাহলে দেখো সি 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 আর সাথে কি যোগ হবে, ইউসিএজি, ইউসিএজি। ওকে, এখন যেগুলো চারটা আছে, এই যে দেখো চারটা, তাই না? আবার দেখো লিউসিনের ক্ষেত্রে ছয়টা, ঠিক আছে? লিউসিনের ক্ষেত্রে ছয়টা, চিন্তা করার দরকার নেই, এই চারটা দেখো যেগুলো চারটা আছে এগুলোকে আইডেন্টিফাই করো। প্রোলিন, তারপর হচ্ছে থ্রিওনিন, থ্রিওনিন, তারপর হচ্ছে ভ্যালিন, তারপর হচ্ছে অ্যালানিন, অ্যালানিন, তারপরে দেখো আছে হচ্ছে গ্লাইসিন, তারপরে কি বলতো আর্জিনিন। আমি যেগুলো মার্ক করছি, আমার মার্ক করি, দাঁড়াও আমি পুরোটা মুছে দিয়ে হচ্ছে আবার মার্ক করে দিচ্ছি। চারটা যারা আছে সেগুলোকে আগে মার্ক করো, এই যে সেরিন, তারপরে লিউসিন, তারপরে হচ্ছে প্রোলিন, তারপরে হচ্ছে থ্রিওনিন, তারপরে হচ্ছে ভ্যালিন, তারপরে হচ্ছে অ্যালানিন, তারপরে হচ্ছে গ্লাইসিন, তারপরে হচ্ছে আর্জিনিন, আর্জিনিন। হ্যাঁ, চারটা শেষ হয়ে গেছে। দেখো এদের সাথে কি বলতো, চারটা করে আছে। এবার তোমাদের কাজ হচ্ছে প্রথম দুইটা লেটারকে মনে রাখলাম, বাকিটা অটো চলে আসবে। দেখো লিউসিন আমরা তো বললাম লিউ সি ইউ, তারপর হচ্ছে প্রোলিন সি সি, দেখো সি সি প্রোলিন, তারপরে সেরিন ইউসি, সেরিনটা হচ্ছে কি বলতো ইউসি, মানে প্রথম দুইটা করে লেটার মনে রাখতে হবে। আরজিনিন সিজি, আরজিনিন কি বলতো সিজি, তারপরে দেখো থ্রিওনিন এসি, তারপরে ভ্যালিন জিইউ, ভ্যালিন, অ্যালানিন, তারপরে কি জিসি, ঠিক আছে? এইভাবে তোমরা মনে রাখতে পারো। কিন্তু ভাই এটা ব্যাপারটা এমন যে এটাকে মনে রাখতে গিয়ে হচ্ছে অন্য পড়াগুলোকে যাতে হচ্ছে গুলিয়ে না ফেলতে পারো, ঠিক আছে? অন্য পড়াগুলোকে হচ্ছে আবার গুলিয়ে ফেলো না। তারপরে দেখো আবার হিস্টিডিনের সাথে কি সি এ, গ্লুটামিনের সাথেও কি বলতো সি এ, সি এ আবার কিছু সিমিলার হয়ে যাবে, যেমন অ্যাসপারাজিনের ক্ষেত্রে এ এ, লাইসিনের ক্ষেত্রে কি বলতো এ এ। তবে ওই যে বড় যেগুলো আছে ওগুলো থেকে প্রশ্ন বেশি দেয়, বড় যেগুলো আছে ওগুলো থেকে প্রশ্ন বেশি দেয়। এইভাবে হচ্ছে তুমি হচ্ছে দেখতে পারো আর কি। ওকে, এই হচ্ছে আমাদের কোষ ও কোষের গঠন। এরপরে কোষ বিভাজন, আমি এই চ্যাপ্টার নিয়ে কোনো কথাবার্তাই বলবো না। বিজ্ঞানীদের কথা, বিজ্ঞানীদের কথাগুলো পড়বা, কোন কোন বিজ্ঞানী হচ্ছে কি কি বলছে কোষ বিভাজনের ক্ষেত্রে। মাইটোসিসের ধাপগুলো পড়বা, মিওসিসের ধাপগুলো পড়বা। দেখো মাইটোসিসের ধাপ, এই যে বিজ্ঞানীরা কোন কোন বিজ্ঞানী হচ্ছে কি কি বলছে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে এই বিজ্ঞানী হচ্ছে এই জিনিসগুলো বলছে। তারপরে দেখো হচ্ছে কোষ বিভাজনের বেসিক পার্থক্য, কোষ চক্র রিলেটেড কিছু জিনিস দেওয়া আছে, স্লাইডে যা আছে পড়ে ফেলবা, ঠিক আছে? আর মাইটোসিস প্রক্রিয়া, এখানে হচ্ছে কি কি পড়বা, প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফ, প্রোফেজ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই যে যে ধাপগুলো আছে, ঠিক আছে? এই যে যে ধাপগুলো আছে এই ধাপগুলো সে হচ্ছে
পড়ে ফেলবা, ঠিক আছে? ভাইয়া যেভাবে বলতেছে ওইভাবে, ভ্যালিড মনে রাখি গু, আচ্ছা ভালো কথা আর কি। ওকে, সো এইভাবে হচ্ছে পড়ে ফেলবা মাইটোসিসের ধাপগুলো, ঠিক আছে? ধাপ কি কি আছে? দুই প্রকার, একটা হচ্ছে সাইটোকাইনেসিস আর একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে কি বলতো সাইটোকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিসের ধাপ হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই ধাপগুলো সম্পর্কে হচ্ছে ডিটেইলস, এক নাম্বার মাস্ট আসবে এখান থেকে, ঠিক আছে? এক নাম্বার মাস্ট আসবে, এগুলো জানবা। তারপরে অনিয়ন্ত্রিত মাইটোসিসটা একটু দেখবা। তারপর হচ্ছে মায়োসিস প্রক্রিয়া, এই যে প্রোফেজ 1 এটা ডিটেইলস পড়বা, প্রোফেজ 1 এটা হচ্ছে ডিটেইলস পড়বা। লেপটোটিন, তারপরে কি বলতো জাইগোটিন, প্যাকাইটিন, ঠিক আছে? লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, এই ডিটেইলস গুলো হচ্ছে পড়ে ফেলবা। ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এই ডিটেইলস গুলো হচ্ছে ভালো করে হচ্ছে পড়ে ফেলবা। ওকে, যে এখানে সব দেওয়া আছে এগুলো হচ্ছে দেখে ফেলবা। এবার আসো অণুজীব, বিশাল চ্যাপ্টার, তাই না? অণুজীবটা কি বলতো বিশাল চ্যাপ্টার। তাহলে চলো আমরা একটু দেখি এখান থেকে কি কি পড়তে হবে। দেখো টপিকস এর কি কি আছে। ভাইরাসের গঠন ও সাব ভাইরাল সত্তা আমরা দেখবো একটু পরে। ভাইরাস গঠিত রোগ, আবার হচ্ছে এটা দুইবার হয়ে গেছে আর কি। যাই হোক, ভাইরাস সৃষ্ট রোগ, বিজ্ঞানীদের কথা, এটা বেসিক্যালি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা প্রচুর আসে জাবিতে, ঠিক আছে? প্রচুর আসে জাবিতে যে কোন বিজ্ঞানী কি কি হচ্ছে, ঠিক আছে? কোন বিজ্ঞানী হচ্ছে কি কি আবিষ্কার করছে এই রিলেটেড পড়া আর কি। এই ব্যাকটেরিয়াটা হচ্ছে ব্যাকটেরিয়ার গুলা প্রচুর আসে পরীক্ষাতে। লিওন হুক, এরেনবার্গ, লুই পাস্তুর, রবার্ট হুক, তারপরে হচ্ছে রবার্ট কক, এদের সম্পর্কে। ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ, ব্যাকটেরিয়ার উপকারিতা, ব্যাকটেরিয়া সৃষ্ট রোগ, ম্যালেরিয়ার চিকিৎসা। চলো আমরা ভিতরে দেখি। ওকে, ভাইরাসের গঠন। ভাইরাসের গঠনের মধ্যে ভাই কি কি পাই আমরা? প্রোটিন থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে, তাই না? আর হচ্ছে কখনো কি বহিস্থ আবরণ থাকে, কখনো ক্যাপসিড থাকে। আমরা একটু লিখে ফেলি যে প্রোটিন থাকে, 2 নম্বরে হচ্ছে নিউক্লিক অ্যাসিড থাকে, ঠিক আছে? 3 নম্বরে হচ্ছে বহিস্থ আবরণ থাকে, আর 4 নম্বরে হচ্ছে কি থাকে বলতো? এনজাইম থাকে। বাট 1 আর 2 হচ্ছে ম্যান্ডেটরি। এই 1 আর হচ্ছে 2, এই দুইটার কোনো একটা যদি অনুপস্থিত থাকে তখন আমরা তাকে ভাইরাস বলতে পারি না। কি বলছি ভাইরা বলতো? যে 1 আর 2 প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড, এই দুইটার কোনো একটা যদি অনুপস্থিত থাকে আমরা তাকে ভাইরাস বলতে পারি না। প্রোটিনের মধ্যে আমরা কি কি পাই বলতো? যে তোমার হচ্ছে ক্যাপসিড, ক্যাপসোমিয়ার, এই এককে বিভক্ত প্রোটিন গুলো। তাহলে দেখো প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড এই দুইটার কোনো একটা অনুপস্থিত থাকলে সেটাকে আমরা ভাইরাস বলতে পারবো না। আর এই যে বহিস্থ আবরণ, এনজাইম, এগুলো ভেরি করে, কোন কোন ভাইরাসে থাকতে পারে, কোন কোন ভাইরাসে নাও থাকতে পারে, এটা কোনো বিষয় না। এবার আসো হচ্ছে এই যে সাবভাইরাল সত্তা, ভিরিয়ন, ভিরয়েড এবং পিরিয়নের মধ্যে তুলনা। মুখস্থ করতে করতে একদম মাথা ফেটে গেছে, তারপরেও প্যাচ লাগার কিছুই নেই, জাস্ট একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো ভিরিয়নটাকে আমরা ভাইরাস বলতেছি। ভাইরাস হওয়ার কন্ডিশন কয়টা? নিউক্লিক অ্যাসিড থাকতে হবে, প্রোটিন থাকতে হবে। দেখো তো ভিরিয়নের মধ্যে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন আছে কিনা? নিউক্লিক অ্যাসিড আছে, প্রোটিন আছে, দ্যাটস ওয়াই ভিরিয়নটা কি ভাইরাস। দেখো আরএনএ অথবা ডিএনএ থাকে এবং কি প্রোটিন থাকে, তার মানে কি ভাইরাস। ওকে, তারপরে আসো ভিরয়েড। খেয়াল করো, ভিরয়েডে আরএনএ থাকে, ডিএনএ থাকে না। কি বলছি? আরএনএ থাকে, ডিএনএ থাকে না, তার মানে কি একটা নিউক্লিক অ্যাসিড আছে। ওকে, 1 নম্বর কন্ডিশন ফিল আপ। 2 নম্বর কন্ডিশন সে ফিল আপ করে না। দেখো কি প্রোটিন থাকে না। 2 নম্বর কন্ডিশন সে ফিল আপ করতেছে না। কি থাকে না? প্রোটিন থাকে না। এই কারণে ভিরয়েডটাকে বলা হয় সংক্রামক আরএনএ। ভিরয়েডটাকে কি বলা হয়? সংক্রামক আরএনএ। বুঝতে পারছো? সংক্রামক আরএনএ, কারণ আরএনএ থাকে, ডিএনএ থাকে না, আর কি প্রোটিন থাকে না। এই কারণে ভিরয়েডকে তুমি কি বলতে পারো না? ভাইরাস বলতে পারো না। যারা জাবি ডি এবং এই ইউনিটের প্রিপারেশন নিচ্ছ, মডেল টেস্ট দিতে চাও, আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলছে, সেখানে ভর্তি হয়ে তোমরা মডেল টেস্ট কিন্তু
দিতে পারো। ওকে, তারপরে আসা হচ্ছে যে প্রিয়ন, খেয়াল করো প্রিয়নে কি নিউক্লিক অ্যাসিড থাকে না, তার মানে একটা কন্ডিশন ফিল আপ করতেছে না, কি থাকে, প্রোটিন থাকে। এই কারণে প্রিয়নকে বলা হয় প্রোটিন ফাইব্রিল। প্রোটিন ফাইব্রিল, প্রিয়নকে কি বলা হয়, প্রোটিন ফাইব্রিল বলা হয়। প্রিয়নকে কি বলা হয় বলতো, প্রোটিন ফাইব্রিল বলা হয়। ঠিক আছে, প্রোটিন ফাইব্রিল বলা হয়। এবার এরা কে কি কি রোগ সৃষ্টি করে এগুলো মনে রাখবা, কে কি কি রোগ সৃষ্টি করে এগুলো হচ্ছে মনে রাখবা। এর বাইরে আরেকটা জিনিস আছে নিউক্লিয়ো ক্যাপসিড। সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাস কণাকে নিউক্লিয়ো ক্যাপসিড বলা হয়। সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাস কণাকে কি বলা হয় বলতো, নিউক্লিয়ো ক্যাপসিড বলা হয়। ওকে, এই তথ্যগুলো হচ্ছে একটু জানার চেষ্টা করবা। ভাইরাস ঘটিত রোগ, হায় হায় দেশে বসন্ত মাস এলো, ভাইকে ফ্লু ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল, সকল রোগের নাম। পরীক্ষায় প্রশ্ন আসবে কোনটি ভাইরাস ঘটিত রোগ, কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, সকল রোগের নাম। ঠিক আছে, কোনটি ভাইরাস ঘটিত রোগ, কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ঠিক আছে, এই সকল রোগের নাম। তবে তুমি ভাইরাস ঘটিত রোগটা মনে রাখো, বাকিগুলো মনে রাখার দরকার নাই। ভাইরাস ঘটিত রোগগুলো কি কি, হায় হায় দেশে বসন্ত মাস এলো, ভাইকে ফ্লু ইনফ্লুয়েঞ্জা কিসে পেলো বলতো, জ্বরে পেলো, এভাবে মনে রাখবা। ওকে, তারপরে এইগুলো ভাইরাস ঘটিত রোগ এবং তাদের পোষক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে এই কয়েকটা খুব বেশি ইম্পর্টেন্ট, প্রচুর আসে পরীক্ষায়, প্রচুর আসে। ঠিক আছে, এগুলো হচ্ছে খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, প্রচুর আসে। তারপরে দেখো হচ্ছে ভাইরাস ও মানুষের ক্যান্সার, এবার দিতে পারে জাবিতে, এগুলো নতুন তথ্য, এগুলো জাবিতে আসার মতো। ঠিক আছে, বিশেষ করে এই যে এটা অ্যানজেনিটাল ক্যান্সার বা জরায়ু ক্যান্সার। জরায়ু ক্যান্সার হয় এইচপিভি ভাইরাস দ্বারা, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা হচ্ছে জরায়ু ক্যান্সার হচ্ছে হয়ে থাকে। তারপরে আসো প্রাণী দেহে আক্রমণকারী বিভিন্ন ভাইরাস, এখানে 1-2 লাইন করে লেখা আছে, ইবোলা ভাইরাস, জিকা ভাইরাস, নিপা ভাইরাস, তারপর হচ্ছে সার্স, চিকুনগুনিয়া, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, 1-2 লাইন করে লেখা আছে, এগুলো পড়ে ফেলবা। মনে রাখবা যে ভাইরাসগুলো সাধারণত হচ্ছে অতিমাত্রায় সংক্রামক এবং ভয়ানক, সংক্রামক প্লাস হচ্ছে কি ভয়ানক, তারা সাধারণত আরএনএ ভাইরাস হয়। প্রাণী ভাইরাসগুলো কি ম্যাক্সিমামই ডিএনএ ভাইরাস, কিন্তু যে সকল প্রাণী ভাইরাসগুলো আরএনএ ভাইরাস তারা খুব ডেঞ্জারাস। যেমন মনে করো করোনা ভাইরাস, এটা হচ্ছে কি প্রাণী ভাইরাস, এটা একটা আরএনএ ভাইরাস, সে কি বলতো ডেঞ্জারাস। ওকে, তারপর আসো হেপাটাইটিস, কিচ্ছু বলার দরকার নাই। হেপাটাইটিস থেকে হচ্ছে জাস্ট একটু মনে রাখবা যে হচ্ছে লিভার প্রদাহ থেকে বেসিক্যালি হেপাটাইটিস এর হচ্ছে সৃষ্টি হয়। লিভার প্রদাহ হলে তাকে হেপাটাইটিস বলা হয়। এবং এর হচ্ছে কয়টা টাইপ আছে দেখো, টাইপ হচ্ছে এ বি সি ডি ই, 5টা হচ্ছে টাইপ আছে। এদের হচ্ছে নিউক্লিক অ্যাসিড সম্পর্কে এনএ মানে নিউক্লিক অ্যাসিড, আমি যত জায়গায় এনএ লিখবো সবগুলো নিউক্লিক অ্যাসিড মনে রাখবা। এদের নিউক্লিক অ্যাসিডের টাইপটা কেমন সেটা জানার চেষ্টা করবা। এরপরে এর যে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, এই ভ্যাকসিনের ডোজ গুলো জানবা। ঠিক আছে, ডোজ গুলো জানবা। এরপর আসো পেপার রিং স্পট রোগ, কিচ্ছু জানার দরকার নেই। এটা হয় কি দ্বারা, পিআরএসভি দ্বারা, পাপায়া রিং স্পট ভাইরাস দ্বারা হয়। এই পাপায়া রিং স্পটটা ছড়ায় কি দ্বারা, এফিড জাতীয় হচ্ছে পতঙ্গ দ্বারা, জাপ পোকা এবং সাদামাছি, জাপ পোকা এবং কি বলতো সাদামাছি দ্বারা হচ্ছে এটা ছড়ায়। 2টা জাত আছে যারা হচ্ছে এই পিআরএসভি প্রতিরোধী, একটা হচ্ছে রেইনবো, একটা হচ্ছে কি রেইনবো, আরেকটা হচ্ছে কি বলতো সানাপ। রেইনবো আর হচ্ছে কি সানাপ, 2টা জাতের কথা মনে রাখবা। ব্যাকটেরিয়ার ইতিহাস, ওই যে বললাম ব্যাকটেরিয়ার ইতিহাস জানতে হবে। ব্যাকটেরিয়ার ইতিহাস কি কি বলতো, যে লিওনহুগ, এরেনবার্গ, লুই পাস্তুর, রবার্ট কক কি কি করছে আমি বলে দিচ্ছি। যেমন তোমার লিওনহুগ অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছে, তাকে ব্যাকটেরিওলজি এবং প্রোটোজুওলজির জনক বলা হয়। এরেনবার্গ কি করছে, ব্যাকটেরিয়ার নামকরণ করছে। তারপরে লুই পাস্তুর কি ব্যাকটেরিয়া তত্ত্ব দিছে। তারপরে রবার্ট কক যক্ষা রোগের ব্যাকটেরিয়া আবিষ্কার করছে। ঠিক আছে, আর আলেকজান্ডার ফ্লেমিং তোমরা জানো পেনিসিলিয়াম নোটাটাম থেকে হচ্ছে উনি অ্যান্টিবায়োটিক তৈরি করছে। আর অ্যান্টিবায়োটিক গুলোর কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে ধ্বংস করা। অ্যান্টিবায়োটিক গুলোর কাজ হচ্ছে কি ব্যাকটেরিয়াকে ধ্বংস করা। ওকে, তারপরে ভেরি 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 ইম্পর্টেন্ট জাবিতে, ঠিক আছে, ব্যাকটেরিয়া শ্রেণী বিভাগ
প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। তো এক্সাম্পল তো এতগুলো মনে রাখা সম্ভব না, এক্সাম্পল আমি যেগুলো মার্ক করে দিচ্ছি সেগুলো হচ্ছে একটু পড়বা, ঠিক আছে, সেগুলো হচ্ছে একটু পড়বা, এইগুলো হচ্ছে একটু ভালো করে পড়বা। বাট এই তথ্যগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে যে তথ্যগুলো লিখছি এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট, বুঝতে পারছো, এগুলো প্রচুর পরিমাণে হচ্ছে ইম্পর্টেন্ট। ব্যাসিলাস বা দণ্ডাকৃতি, এটা এখান থেকে এক্সাম্পল বেশি আসে, এক্সাম্পল বেশি আসে, এক্সাম্পল গুলো ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে দেখো স্পাইরিলাম বা কোমাকৃতি, স্পাইরিলাম, এগুলো সবই লাগবে, এটা লাগবে, ঠিক আছে, এটা লাগবে। তারপর দেখো রঞ্জন ভিত্তিক শ্রেণীবিন্যাস, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, কি কি, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোনগুলো, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কোনগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এভাবে মনে রাখতে পারো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গুলোকে, এভাবে মনে রাখতে পারো যে ক্লাসটায় একটু ল্যাক আছে, কি লিখছি বলতো, ক্লাসটা একটু ল্যাক আছে। দেখো কয়েল দিয়ে হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম, তারপরে শয়টা দিয়ে হচ্ছে স্টাফাইলোকক্কাস এবং স্ট্রেপ্টোকক্কাস, দুইটা স্ট্রেপ্টোকক্কাস। তাহলে দেখো শয়টা দিয়ে হচ্ছে কি স্টাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস দুইটা, একটু দিয়ে হচ্ছে অ্যাক্টিনোব্যাকটেরিয়া, আর ল্যাক দিয়ে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। তাহলে গ্রাম পজিটিভ কোনগুলো, ক্লাসটা একটু ল্যাক আছে, ক্লোস্ট্রিডিয়াম, স্টাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, অ্যাক্টিনোব্যাকটেরিয়া, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। আর গ্রাম নেগেটিভের মধ্যে বেশি আসে ভিব্রিও আর হচ্ছে ইকোলাই, ভিব্রিও আর হচ্ছে কি বলতো ইকোলাই, এই দুইটা হচ্ছে বেশি আসে, ভিব্রিও আর হচ্ছে কি বলতো ইকোলাই, এই দুইটা হচ্ছে বেশি আসে। ওকে, তারপরে আসো ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগ, আরো আছে ফ্লাজেলা ভিত্তিক শ্রেণী বিভাগ, প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগ, চাবির জন্য খুব ভালো করে পড়বা, এই সব পড়তে হবে, এখানে যে লেখাগুলো আছে এই সব পড়তে হবে, এক্সাম্পল পড়বা, এক্সাম্পল পড়বা, এক্সাম্পল পড়বা, ঠিক আছে, এই চারটা এক্সাম্পল ভালো করে দেখবা, এখানে যে হচ্ছে এক্সাম্পল গুলো দিয়ে দিছি, এই চারটা এক্সাম্পল হচ্ছে ভালো করে দেখবা। ওকে, তারপরে আসো অক্সিজেনের প্রয়োজনীয়তার ভিত্তিতে বাধ্যতামূলক বায়বীয়, বাধ্যতামূলক অবায়বীয়, সুবিধাবাদী অবায়বীয়, উইথ এক্সাম্পল, উইথ এক্সাম্পল, উইথ এক্সাম্পল। ব্যাকটেরিয়া থেকে এগুলাই প্রশ্ন বেশি আসে, এগুলাই প্রশ্ন আসে। ওকে, উপকারিতা, এটা ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট, আসবেই, ধরে নিতে পারো এখান থেকে প্রশ্ন আসবেই কোন না কোন সেটে, যে ব্যাকটেরিয়ার উপকারিতা গুলো কি কি, ব্যাকটেরিয়ার উপকারিতা গুলো কি কি, ঠিক আছে, ব্যাকটেরিয়ার উপকারিতা গুলো কি কি হচ্ছে প্রশ্ন কিন্তু আসবেই। ওকে, প্রশ্ন কিন্তু কি বলতো আসবেই। ওকে, তারপরে আসো ব্যাকটেরিয়া গঠিত রোগ এবং রোগের কারণ, এখান থেকে সায়েন্টিফিক নেম আসবেই, সায়েন্টিফিক নেম আসবে, আমি একটু বলে দিচ্ছি, যক্ষা, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, নিউমোনিয়া, ডিপ্লোককাস নিউমোনি, টাইফয়েড, সালমোনেলা টাইফি, কলেরা, ভিব্রিও কলেরা, ডিপথেরিয়া, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, আমাশয়, ব্যাসিলাস ডিসেন্ট্রি, হুপিং কাশি, বর্ডিনেলা পার্টুসিস, গমের টুংরো, খেয়াল করবা ধানের টুংরো হয় ভাইরাস দ্বারা, ধানের টুংরো হয় ভাইরাস দ্বারা, আর গমের টুংরো হয় কি দ্বারা, ব্যাকটেরিয়া দ্বারা, অ্যাগ্রোব্যাকটেরিয়াম ট্রাইটিসি। তারপরে দেখো হচ্ছে ব্লাইট রোগ, জ্যান্থোমোনাস অরাইজা, আঠা ঝরা রোগ, জ্যান্থোমোনাস ভাস্কুলোরাম, তারপরে ধনুষ্টঙ্কার, ক্লোস্ট্রিডিয়াম টেটানি, গরুর যক্ষা, মাইকোব্যাকটেরিয়াম বোভিস, তারপরে ভেড়ার অ্যানথ্রাক্স, ব্যাসিলাস অ্যানথ্রাসিস, হাঁস মুরগির কলেরা, এটা খুব একটা আসে না, এটা প্রচুর আসে, আপেলের ফায়ার ব্লাইট, আরউইনিয়া অ্যামলোভোরা, আরউইনিয়া অ্যামলোভোরা, ঠিক আছে, আরউইনিয়া অ্যামলোভোরা। ওকে, যারা আমাদের ফার্মা নলেজ ব্যাচে ক্লাস করছো তারা তো এটা একদম প্রটস্থ হওয়ার কথা, তাদের এগুলো সব একদম সুন্দর সুন্দর করে হচ্ছে বুঝিয়ে বুঝিয়ে পড়ানো হয়েছে, তাদের তো একদম হচ্ছে প্রো ম্যাক্স হয়ে যাওয়ার কথা যারা ফার্মা নলেজ ব্যাচে হচ্ছে ক্লাসগুলো করছো। ওকে, তারপর আসো ম্যালেরিয়ার ইতিহাস, তাই না, ম্যালেরিয়ার ইতিহাস থেকে দরকার নেই, ম্যালেরিয়ার ইতিহাস দরকার নেই, এটা খুব একটা আসে না, এটা ভুলে চলে আসছে, বাট ঠিক আছে গুরুত্বপূর্ণ না, বাট একবার পড়ে যেতে পারো আর কি, ঠিক আছে, একবার পড়ে যেও কোন বিজ্ঞানী কি কি বলছে।
পড়ে যেও। ওকে, তারপরে আসো ম্যালেরিয়া রোগের চিকিৎসা প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে পড়তে হবে। ঠিক আছে, যে ক্লোরোকুইন বাংলাদেশের ম্যালেরিয়া জীবাণু এটি প্রতিরোধী, কুইনাইন মূল ঔষধ যা সিনকোনা গাছের বাকল থেকে তৈরি, আর্টিমিসিন প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম এটি প্রতিরোধী, বিশ্বের প্রথম ম্যালেরিয়া প্রতিষেধক টিকা মস্কিরিক্স আরটিএসএস। ওকে, তারপরে আসো ম্যালেরিয়া জ্বর এবং জীবাণু, এই চারটা পরজীবী তোমরা অনেকে মনে রাখো, অমি ভাবি ফ্যামিলি মেকার, তাই না? অমি ভাবি ফ্যামিলি মেকার। তো চলো আমি একটু হচ্ছে তোমাদেরকে সহজ করার চেষ্টা করি। ওভাল প্লাজমোডিয়াম কি ওভাল? ওভাল হচ্ছে একটা ইংল্যান্ডের বিখ্যাত ক্রিকেট খেলার মাঠ, নাম হচ্ছে ওভাল। ইংল্যান্ড ছাড়াও আরো অস্ট্রেলিয়াতে একটা মাঠ আছে, ওটার নাম ওভাল। নিউজিল্যান্ডের একটা মাঠ আছে হেগলি ওভাল। তো যাই হোক আর কি, ইংল্যান্ডের একটা বিখ্যাত ক্রিকেট খেলার স্টেডিয়াম হচ্ছে ওভাল। তো ইংল্যান্ডের মানুষজন কি ইংরেজ, শান্ত শিষ্ট মৃদু স্বভাবের হয় ইংরেজরা, তাই না? ইংরেজরা কি হয় বলতো? শান্ত শিষ্ট মৃদু ঠান্ডা স্বভাবের হয় হচ্ছে কারা বলতো? ইংরেজরা। ওকে, এবার দেখো ক্রিকেট খেলায় খেলে কতজন? 11 জন। স্কোয়াডে থাকে কতজন বলতো? 16 জন। ক্রিকেট খেলায় খেলে কতজন? 11 জন। স্কোয়াডে থাকে কতজন বলতো? 16 জন। তারা বলে না যে ইংল্যান্ড সফরকে কেন্দ্র করে বাংলাদেশ দলের 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এই যে প্লাজমোডিয়াম ওভালি ইংল্যান্ডের ক্রিকেট খেলার স্টেডিয়াম। তারপরে আমরা কি বলছি বলতো? তারপরে আমরা বলছি যে ইংল্যান্ডের মানুষজন শান্ত শিষ্ট মৃদু ঠান্ডা স্বভাবের হয়, মৃদু। তারপরে আমরা বলছি ক্রিকেট খেলায় খেলে কতজন? 11 জন। স্কোয়াডে থাকে কতজন? 16 জন। স্কোয়াডে থাকে কতজন বলতো? 16 জন। তাই না? হয়ে গেল। এবার আসো প্লাজমোডিয়াম ভাইভেক্স, যাহাই ভাইভেক্স তাহাই বিনাইন তাহাই 12 তাহাই 20, যাহাই ভাইভেক্স তাহাই বিনাইন তাহাই 12 তাহাই 20, যাহাই ভাইভেক্স তাহাই বিনাইন তাহাই 12 তাহাই 20। তাই না? এই যে প্লাজমোডিয়াম ভাইভেক্স ভ ব ব ব, ভাইভেক্স বিনাইন 12 20, ভাইভেক্স বিনাইন 12 20, ভাইভেক্স বিনাইন 12 20। তাই না? ভাইভেক্স বিনাইন 12 20 সহজ হয়ে গেল না? ভাইভেক্স বিনাইন 12 20। তারপর আসো প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, পারাম ম ম দিয়ে ম্যালিগন্যান্ট, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম পারাম পারাম ম ম দিয়ে কি বলতো? ম্যালিগন্যান্ট। ম দিয়ে হচ্ছে কি? ম্যালিগন্যান্ট। আর হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ম্যালেরি। একটা বাকি থাকতেছে, তুমি তিনটা শিখে বলছো। এটা হচ্ছে কি? কোয়ার্টান। এটা হচ্ছে কি বলতো? কোয়ার্টান। এবং মজার বিষয়, আমাদের দেশে যে হচ্ছে ম্যালেরিয়ার যে পরজীবীটা দ্বারা রোগ হয় সবচেয়ে বেশি, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরি। এই কারণে মনে রাখবা, আমাদের দেশে তো আর ভালো মানুষ থাকে না, আমাদের দেশের মানুষ সব লোক খাইস্টা। এই কারণ হচ্ছে দেখো, আমাদের দেশে যেহেতু হয় 72 ঘন্টা পর পর জ্বর আসে, আমাদের দেশে যেহেতু হয় এই কারণে তার কি বলতো? সুপ্ত অবস্থা বেশি। এই কারণে কি বলতো? সুপ্ত অবস্থা বেশি। তাহলে আমাদের দেশে যেটা পাওয়া যায়, যেটা বেশি হয়, সেটা হচ্ছে কি বলতো? হচ্ছে সেটা কি? সবকিছুই বেশি বেশি। তার মানে আমাদের দেশে যেহেতু হচ্ছে, দ্যাটস ওয়াই কি 72 ঘন্টা পর কি জ্বর আসবে। তারপরে 18 থেকে কতদিন বলতো? সুপ্ত অবস্থা। 18 থেকে কতদিন বলতো? 40 দিন। বুঝতে পারছো? এবার দেখো তুমি এটাও শিখে ফেলছো, তার মানে তোমাকে মনে রাখতে হচ্ছে 8 থেকে 15 দিন। এখন তুমি চেষ্টা করো, সব এমনি হয়ে গেছে। এখন তুমি চেষ্টা করো, সব হচ্ছে এমনি হয়ে গেছে। এটা ক্লিয়ার? তাহলে এই ট্রিক্সটা মনে থাকবে ভাইরা? এই ট্রিক্সটা মনে থাকবে? এটা ক্লিয়ার কিনা বলো তো? এ পর্যন্ত সব ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা ক্লিয়ার কিনা। ভাইকে একটু হচ্ছে লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা ক্লিয়ার কিনা। বলো, ভাইকে একটু লাভ রিঅ্যাক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও যে ক্লিয়ার কিনা। ওকে, ক্লাসের নোটটা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক হচ্ছে দেখো কমেন্টে দেওয়া আছে। ওকে, এবার আসো জীবন চক্র। এটা এখন পড়ানো সম্ভব না, টোটাল জীবন চক্রটা পড়াইতে 30 মিনিট চলে যায় মিনিমাম। তো তোমরা চাইলে আমি এই জীবন চক্রটার একটা ক্লাস মনে হয় আমাদের ইয়াতে দেওয়া ছিল, পেজে দেওয়া ছিল, একদম তুই মেরে শিখে ফেলবা, তারপর তুমি বুঝাইতে পারবা। এটা লাইফ সাইকেল হচ্ছে, তুমি হচ্ছে কি বলতো? মানুষকে পড়াইতে পারবা তুমি যদি আমার ক্লাসটা দেখো। 30 মিনিটের হচ্ছে লাইফ সাইকেল। আচ্ছা যাও, আমি ইউটিউবে এটা ওপেন করে লিংক শেয়ার করে দিব, আগামীকালকে পাবা। ইউটিউবে ওপেন করে লিংক শেয়ার করে দিব,
আগামীকালকে এটা পাবা, যাও ম্যালেরিয়ার লাইফ সাইকেলটা এটা পড়তে হবে, এটা পড়তে হবে। ওকে, এই পর্যন্ত আমাদের শেষ। এবার আসো নগ্নবীজি আবৃতবীজি, নগ্নবীজি আবৃতবীজি, নগ্নবীজি আবৃতবীজি, তাই না? নগ্নবীজি আবৃতবীজি। ওকে, এবার দেখো কি কি পড়তে হবে আসলে এখান থেকে, ঠিক আছে? এটা অনেক ভ্যাস্ট একটা চ্যাপ্টার। নগ্নবীজির ব্যতিকর্মী বৈশিষ্ট্য, সাইকাসের বৈশিষ্ট্য এবং উপকারিতা, নগ্নবীজি আবৃতবীজির পার্থক্য, ফুল ফল অমরা বিন্যাস, পুষ্পপত্র বিন্যাস, পুষ্প সংকেত ও গোত্র পরিচিতি, এই জিনিসগুলো হচ্ছে পড়তে হবে, ঠিক আছে? পড়তে হবে। আপার কি খবর? আপা লাইভে এসে কি বলতেছে? মমতাময়ী আপা, গণতন্ত্রের মানস কন্যা। তারপরে দেখো যে যে সকল উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না, বীজ নগ্ন অবস্থায় থাকে, তাদেরকে কি বলা হয় বলতো? নগ্নবীজি উদ্ভিদ বলা হয়, ঠিক আছে? তাদেরকে কি বলা হয়? নগ্নবীজি উদ্ভিদ বলা হয়। নগ্নবীজি উদ্ভিদের এক্সাম্পল সাইকাস, পোডোকার্পাস, নেটাম, পাইনাস, থুজা, অরেগেলিয়া, জামিয়া, জুনিপেরাস, এভিড্রা, নামগুলো মনে রাখবা। তারপরে মনে রাখবা বাংলাদেশে কি কি পাওয়া যায়। বাংলাদেশে প্রাপ্ত নগ্নবীজি, প্রাপ্ত নগ্নবীজি উদ্ভিদ বাংলাদেশে কি? সাইকাস পেট্রিনেটা, পোডোকার্পাস নেরিওফোলিয়াস, নেটাম অবলঙ্গাম, নেটাম মন্টেনাম, নেটাম ল্যাটিফোলিয়াম, এই 5 প্রজাতি হচ্ছে পাওয়া যায়। বুঝতে পারছো? এই 5 প্রজাতি হচ্ছে কি বলতো পাওয়া যায়। এইগুলো হচ্ছে একটু মনে রাখার চেষ্টা করবা। তারপরে এখানে বৈশিষ্ট্যগুলো আছে, তবে ভালো করে আমি বলতেছি নগ্নবীজির যে ব্যতিক্রমী যে বৈশিষ্ট্যগুলো আছে, যেমন ইফেড্রাতে দ্বিনিষেক ঘটে, এটা কি একটা ব্যতিক্রমী বৈশিষ্ট্য, তাই না? জাইলেম টিস্যুতে ভেসেল ফ্লোয়েমের সঙ্গীকোষ থাকে না, ব্যতিক্রমী বৈশিষ্ট্য, তাই না? তারপর হচ্ছে তোমার নেটামে হচ্ছে কি তোমার এই ভেসেল থাকে, এই জিনিসগুলো ভালো করে পড়বা, ঠিক আছে? এই জিনিসগুলো ভালো করে পড়বা। আচ্ছা, আপা কি বিচার চায়? এবার আসো সাইকাস সম্পর্কে তথ্য। সাইকাস থেকে কি কি পড়বা? সাইকাসের হচ্ছে বৈশিষ্ট্যগুলো পড়বা। সাইকাসের বৈশিষ্ট্য, শুক্রাণু সর্ববৃহৎ, দেখতে লাটিমের মতো, তারপর হচ্ছে কোরালাইট মূল বিদ্যমান, তাই না? শুক্রাণু সর্ববৃহৎ, দেখতে লাটিমের মতো, কোরালাইট মূল বিদ্যমান, ট্রান্সফিউশন টিস্যু আছে, তারপরে পাতায় সার্সিনেট ভার্নেশন দেখা যায়, তারপর হচ্ছে নষ্ট গ্যানামেনা থাকার কারণে কি বলতো মূলটা হচ্ছে কি বলতো মূলটা নষ্ট হয়ে যায়, নষ্ট এবং গ্যানামেনা থাকার কারণে। এবং হচ্ছে গুরুত্বটা পড়তে হবে, সাইকাসের অর্থনৈতিক গুরুত্বটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে। সাইকাস শাক হিসেবে, শোভাবর্ধনকারী হিসেবে, সবজি হিসেবে, অ্যারারুট তৈরিতে, বার্লি তৈরিতে, এই যে যে সাইকাসের যে অর্থনৈতিক গুরুত্বগুলা সেইগুলো হচ্ছে একটু পড়ার চেষ্টা করবা। ওকে, তারপর আসো ভাইরা, ও এখানে ছিল সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব, পার্থক্যটা পড়বা। নগ্নবীজি হচ্ছে কি ব্যক্তবীজি, আবৃতবীজি বা গুপ্তবীজি, বিশেষ করে এই যে এটা, এই দুইটা পার্থক্য বেশি ইম্পর্টেন্ট। দ্বিনিষেক হয় না, দ্বিনিষেক হয় বলে কি অ্যান্ড্রোস্পার্ম ট্রিপ্লয়েড, আর দ্বিনিষেক যেহেতু হয় না, অ্যান্ড্রোস্পার্ম কি বলতো হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড, হ্যাঁ পিডিএফ দিয়ে দেওয়া হবে ক্লাসের, হচ্ছে এই লেকচার পিডিএফ হচ্ছে দিয়ে দিব, ঠিক আছে? ক্লাসের হচ্ছে লেকচার পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, তারপর আসো পুষ্পপত্র বিন্যাস বা হচ্ছে এস্টিমেশন। এগুলো কি পড়াইতে হবে নাকি নিজেরা পড়ে নিবা? বলো দেখি, এগুলো কি পড়াইতে হবে নাকি নিজেরা পড়ে নিবা? আচ্ছা, এই যে মনে করো তোমাদের সাথে বিখ্যাত একজন মানুষ ক্লাস করতেছে, নাম হচ্ছে রবিনসন ক্রুসো। আচ্ছা, জীবনে তো অনেক ট্রিক্স শিখছো, আমি 2 মিনিটে একটু ট্রিক্সটা শিখিয়ে দিই, দেখো কত সহজে মনে থাকে। তোমাদের সাথে ক্লাস করতেছে রবিনসন ক্রুসো, তার একটা গার্লফ্রেন্ড আছে নাম হচ্ছে জবা। তো জবার সাথে সে 5 বছর রিলেশন করে বিয়ে করছে। যেহেতু তার গার্লফ্রেন্ডের নাম জবা এবং এখন সে বউ হয়ে গেছে, সেহেতু রবিনসন ক্রুসের হচ্ছে কি জবা ফুল খুবই পছন্দ। একদিন রাতে তারা ক্যান্ডেল লাইট ডিনার করতেছে, এই রবিনসন ক্রুসো আর হচ্ছে জবা। তখন জবা রবিনসন ক্রুসোকে বলতেছে, ঠিক আছে, তখন জবা রবিনসন ক্রুসোকে বলতেছে যে একটা জবা ফুল আর্ট করতে বলতেছে, খুব রোমান্টিক মুডে বলতেছে, ওগো ভালো জবা একবা, আমি বলতে পারি না আর কি, ঠিক আছে? তো হচ্ছে কি বলছে বলতো, ওগো ওগো ভালো জবা
আগবা। ঠিক আছে, এটা কে বলছে বলতো? এই জবা রবিনসন ক্রুসোকে বলছে। এবার তোমাদের বন্ধু রবিনসন ক্রুসো, ঠিক আছে, তোমাদের বন্ধু রবিনসন ক্রুসো কি করছে? যে সে হচ্ছে জবা ফুল আর্ট করছে। জবা সরি মানে হচ্ছে এই যে রবিনসন ক্রুসোর যে বউ, সে হচ্ছে জবা ফুল আর্ট করছে। আমি ঘটনাটা আবার বলি। এই যে রবিনসন ক্রুসো আর জবা ক্যান্ডেল লাইট ডিনার করতেছে, তখন রবিনসন ক্রুসো তার বউকে বলছে, রবিনসন ক্রুসো তার বউকে বলছে যে একটা জবা ফুল আর্ট করতে। ঠিক আছে, তো তার বউয়ের নাম জবা, এই কারণে সে তাকে একটা জবা ফুল আর্ট করতে বলছে। তো জবা ফুলটা যখন আর্ট করছে মোটেও ভালো হয়নি জবা ফুলটা, বুঝতে পারছো? তো মোটেও যখন ভালো হয় নাই, তখন রবিনসন ক্রুসো গেছে হচ্ছে রেগে গিয়ে বলতেছে, তুই আর জবা দুজনে ইক্রির মতো কালো বান্দর। ওই সিসিমপুরে ইক্রি নামের একটা ক্যারেক্টার থাকে না, সিসিমপুরে ইক্রি নামের একটা ক্যারেক্টার থাকে, তো ওই সাদা কালো টিভিতে তো ইক্রিকে দেখতে কালো লাগতো। তো তখন এই রবিনসন ক্রুসো হচ্ছে জবাকে বলতেছে, তুই আর জবা, মানে সে আর সে যে জবা ফুল টাট করছে সে, তো বলতেছে তুই আর জবা দুজনে ইক্রির মতো কালো বান্দর। তার মানে লাইনটা হচ্ছে এরকম, তুই জবা ইক্রি কালো বাদর। এখন তুমি যদি তোমার প্রিয়তমা বা প্রিয়সিনীকে এই কথা বলো যে তুই আর জবা ইক্রির মতো কালো বান্দর, ওখানে তো থার্ড অর্ডার লেগে যাবে, ওখানে কি থার্ড অর্ডার লেগে যাবে? তখন রবিনসন ক্রুসোর অবস্থা বেগতিক। তখন বেগতিক দেখে সে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে পল্টি দিছে। পল্টি নিয়ে হচ্ছে সে বলতেছে, সরি পেয়ারি কুইন ভেমসি। ভেমসি হচ্ছে একটা সুদর্শনা নারীর চরিত্র। তখন সে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পল্টি নিয়ে বলতেছে, সরি পেয়ারি কুইন ভেমসি। কি বলছে? সরি পেয়ারি কুইন ভেমসি। এই 3 লাইনে পুষ্পপত্র বিন্যাস শেষ। এই 3 লাইনে পুষ্পপত্র বিন্যাস শেষ, জবা সবার। ঠিক আছে, দেখো এই যে ওগর, ও দিয়ে হচ্ছে ওপেন, আমি এক্সাম্পল গুলো লিখবো না। ওগর ও দিয়ে হচ্ছে ওপেন, এই ভালো দিয়ে হচ্ছে ভালভেট, ভালভেট। তারপরে তুই দিয়ে হচ্ছে টুইস্টেড, এক্সাম্পল গুলো আমি বলে দিচ্ছি দাঁড়াও। টুইস্টেড। ইক্রির ই দিয়ে হচ্ছে ইমব্রিকেট, ইমব্রিকেট। ঠিক আছে, তারপরে হচ্ছে ওগো ইমব্রিকেট। তারপরে যে কুইন, কুইন দিয়ে হচ্ছে কুইন কানশিয়াল, কুইন কানশিয়াল। এই যে ভেমসির ভ দিয়ে হচ্ছে ভেক্সিলারি, ভেক্সিলারি। দেখো সব শেষ, চলে আসছে আমাদের সবগুলো। ওগে ওগর ও দিয়ে কি ওপেন, এই ওগর গ দিয়ে হচ্ছে গন্ধরাস, ওপেনের এক্সাম্পল কি বলতো? গন্ধরাস। ঠিক আছে, ভালো দিয়ে হচ্ছে কি ভালভেট, ভালভেটের এক্সাম্পল জবা, জবার হচ্ছে কি বলতো? বৃতি। আগবা আতা আকন্দ, ঠিক আছে, ব দিয়ে বাবলা। তার মানে হচ্ছে ভালভেটের এক্সাম্পল হচ্ছে জবার বৃতি, আকন্দ আতা বাবলা, আকন্দ আতা বাবলা। তুই দিয়ে কি টুইস্টেড, টুইস্টেড এর এক্সাম্পল হচ্ছে জবার দলমন্ডল। ইক্রির ই দিয়ে হচ্ছে ইমব্রিকেট, ক্রি দিয়ে কৃষ্ণচূড়া, কালো দিয়ে কালকাসুন্দা, বাদর দিয়ে বাদর লাঠি। তার মানে ইমব্রিকেটের এক্সাম্পল হচ্ছে কৃষ্ণচূড়া, কালকাসুন্দা, বাদর লাঠি। ঠিক আছে, কৃষ্ণচূড়া, কালকাসুন্দা, তারপরে কি বাদর লাঠি। তারপরে সরি দিয়ে হচ্ছে সরিষা, পেয়ারি দিয়ে হচ্ছে পেয়ারা। তার মানে কুইন কানশিয়ালের এক্সাম্পল হচ্ছে সরিষা পেয়ারা, কুইন কানশিয়ালের এক্সাম্পল হচ্ছে সরিষা পেয়ারা। ভেমসির ভ দিয়ে হচ্ছে ভেক্সিলারি, ভেক্সিলারির ম দিয়ে মটর, মটর সিম, স দিয়ে কি সিম। যেখানেই মটর সেখানেই সিম, সেখানেই সোলা, যেখানেই ধান সেখানেই গম, সেখানেই ঘাস, সেখানেই বাঁশ, সেখানেই ভুট্টা। ঠিক আছে, আর লাউ কুমড়া শশা, এই 3টা জোড়া মনে রাখবা। মটর সিম সোলা অপরাজিতা, মটর সিম সোলা অপরাজিতা একসাথে যাবে, ধান গম ঘাস বাঁশ ভুট্টা একসাথে যাবে, লাউ কুমড়া শশা এরা একসাথে যাবে। ওকে, এইভাবে হচ্ছে মনে রাখবা। ওকে, তারপরে আসছে অমরা বিন্যাস বা প্লাসেন্টেশন, এটাও পড়ে ফেলবা। সায়েন্টিফিক নেম এইভাবে পড়ার দরকার নাই, আমি হচ্ছে ওই শীটের মধ্যে দাগায়া তোমাদেরকে দিয়ে দিব, ওখান থেকে হচ্ছে পড়ে নিবা। তাহলে দেখো এখান থেকে আমরা কি কি দেখবো, সেটা হচ্ছে মটরশুটি আর অমরা বিন্যাস বা প্লাসেন্টেশন। যেমন আমি যদি বলি মার্জিনাল, মার্জিনাল, খেয়াল করো মার্জিনালের এক্সাম্পল মার্জিনাল নিজেই। মার্জিনালের ম দিয়ে হচ্ছে কি মটর, যেখানেই মটর সেখানেই সিম, সেখানেই সোলা, সেখানেই সোলা। ঠিক আছে,
তারপর হচ্ছে দেখো প্যারাইটাল, প্যারাইটালের ল দিয়ে লাউ, যেখানেই লাউ সেখানেই কুমড়া, সেখানেই শশা, সেখানেই শশা। ঠিক আছে, যেখানেই লাউ সেখানেই কুমড়া, সেখানেই শশা। এভাবে একটু মনে রাখবা, ঠিক আছে, এভাবে হচ্ছে একটু মনে রাখবা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্গনা বিন্যাসটা। তারপরে হচ্ছে ফুল এবং ফলের প্রকারভেদ, এগুলো একটু দেখবা। হচ্ছে ফুলের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উভলিঙ্গ, একলিঙ্গ, সম্পূর্ণ, অসম্পূর্ণ, বহুপ্রতিসম, গর্ভপাত, গর্ভকটি, গর্ভশীর্ষ, এই কয়েকটা ভালো করে পড়বা। উভলিঙ্গ, একলিঙ্গ, সম্পূর্ণ, অসম্পূর্ণ, এটাও দেখবা। ঠিক আছে, বহুপ্রতিসম, অপ্রতিসম, একপ্রতিসম, গর্ভপাত, গর্ভকটি, গর্ভশীর্ষ। ঠিক আছে, গর্ভশীর্ষ। ওকে, রবিনসন ক্রুশো বলছে নাইস এন্ড অ্যাট্রাকটিভ। আচ্ছা ঠিক আছে। তারপরে আসে হচ্ছে ফলের প্রকারভেদ। এই ফলের প্রকারভেদের মধ্যে কি কি পড়বা? প্রকৃত, অপ্রকৃত, অনেকগুলো एग्जांपल আছে, খেয়াল করবা, অনেকগুলো एग्जांपल পড়তে হবে। তারপর হচ্ছে যৌগিক। ঠিক আছে, এই যে এই লাইনগুলো পড়তে হবে, এই লাইনগুলো, এই লাইনগুলো, এগুলো ইম্পর্টেন্ট জাবির জন্য। ঠিক আছে, এই লাইনগুলো এগুলো ইম্পর্টেন্ট জাবির জন্য। লিগিউম, উপর থেকে নিচে দুটি কপাটে বিদীর্ণ, আমি একটু সহজ করে দিচ্ছি। লিগিউম উপর থেকে নিচে দুটি কপাটে বিদীর্ণ। एग्जांपल কি? সিম। দেখো তোমরা যদি সিমকে ফাটাও, এরকম কি দুইটা পার্ট পাওয়া যায় না? সিমকে ফাটালে কি দুইটা পার্ট পাওয়া যায়, দ্যাটস ওয়াই সিম কি লিগিউম। তারপরে দেখো কি বলছে, ক্যাপসিউল, উপর থেকে নিচে বহু কপাটে বিদীর্ণ। তোমরা যদি ঢেঁড়সকে স্লাইস করো অনেকগুলো স্লাইস পাবা কিন্তু। তারপরে দেখো হচ্ছে সিলিকোয়া, শুষ্ক বিদারী, শুকাইলে ফাইটা যাবে। শুষ্ক বিদারী মানে কি? শুকাইলে ফাইটা যাবে। তার মানে হচ্ছে সরিষা এবং মূলা। দেখো সরিষা যে ফল শুকাইলে কি ফেটে যায়। শুষ্ক বিদারী, এই ভাষাগুলো মনে রাখতে হবে। एग्जांपल তো মনে রাখবাই, এটার एग्जांपल কিন্তু খুব ইম্পর্টেন্ট। সরোসিস, রসালো যৌগিক। ওকে, এগুলো পড়তে হবে। প্রচুর প্রশ্ন আসতেছে এগুলো থেকে। পুষ্প সংকেত, যারা অন্যান্য ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা তাদের এগুলো পড়ার দরকার নেই। পুষ্প সংকেতে ব্যবহৃত বর্ণমালা, এগুলো হচ্ছে ভালো করে পড়বা। ঠিক আছে, এগুলো ভালো করে পড়বা। পুষ্প সংকেতে ব্যবহৃত চিহ্ন সমূহ, এগুলো হচ্ছে ভালো করে দেখবা। ওকে, এগুলো হচ্ছে ভালো করে দেখবা। তারপর আছে মালবেসী এবং পোয়েসি গোত্রের, প্রচুর প্রশ্ন দেয় এখান থেকে। নিচের কোনটি মালবেসী গোত্রের উদ্ভিদ, নিচের কোনটি পোয়েসি গোত্রের উদ্ভিদ, নিচের কোনটি মালবেসী গোত্রের উদ্ভিদ, নিচের কোনটি পোয়েসি গোত্রের উদ্ভিদ, ভালো করে মনে রাখবা। বাংলাদেশে 20 প্রজাতির বাঁশ পাওয়া যায়। ঠিক আছে, 20 প্রজাতির বাঁশ না, 28 প্রজাতির বাঁশ পাওয়া যায়। ঠিক আছে, আর 29 নম্বর প্রজাতির বাঁশ আবিষ্কার হবে যখন তোমরা চান্স পাবা না তখন। তাহলে দেখো এখান থেকে কি কি एग्जांपल ইম্পর্টেন্ট। ওকে, এগুলো একটু ভালো করে বলবা, সবই পড়তে হবে। কারণ জাবিতে দিবে কি জানো? জাবিতে দিবে নিচের কোনটি পোয়েসি গোত্রের উদ্ভিদ, নিচের কোনটি মালবেসী গোত্রের উদ্ভিদ। অপশনের মধ্যে সায়েন্টিফিক নেম দিবে, বাংলা নাম দিবে না, অপশনে সায়েন্টিফিক নেম দিবে। সো ভালো করে পড়বা एग्जांपल গুলো। ওকে, এবার আসো টিস্যু ও টিস্যু তন্ত্র। খেয়াল করো, ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর পার্থক্য এবং বৈশিষ্ট্য। মেইন বই খুলে ভাজক টিস্যুর অনেকগুলো বৈশিষ্ট্য লেখা আছে, সুন্দর করে পড়ে ফেলবা। প্রত্যেকটা বৈশিষ্ট্য পড়তে হবে। স্থায়ী টিস্যুর অনেকগুলো বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা বৈশিষ্ট্য পড়তে হবে। আমি স্লাইডে এত কিছু নাই, প্রত্যেকটা বৈশিষ্ট্য পড়তে হবে। ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর প্রত্যেকটা বৈশিষ্ট্য পড়তে হবে। ঠিক আছে, ভেরি 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 ইম্পর্টেন্ট। ভাজক টিস্যু, স্থায়ী টিস্যুর হচ্ছে বৈশিষ্ট্যগুলা। আমার এখানে অল্প কিছু আছে, কিন্তু এই কয়টা করলে হবে না। ভাজক, এটা অস্থায়ী না, স্থায়ী টিস্যু। এটা হচ্ছে ভাজক টিস্যু, স্থায়ী টিস্যুর কিছু পার্থক্য আছে, এগুলো দেখলে হবে না। বাট হচ্ছে সবই পড়তে হবে। ওকে, তারপর আসো যে ভাজক টিস্যুর শ্রেণী বিভাগ। এই কোষ বিভাজন অনুসারে, কাজ অনুসারে দুইটা ভালো করে বলবা, মাস, প্লেট, রিব, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। ঠিক আছে, এগুলো হচ্ছে ভালো করে পড়বা। শোনো, শেষ সময়ে স্লাইডটা ভালো করে পড়ে যাবে, এখন তো আসলে সব পড়ার সময় নেই, স্লাইডটা হচ্ছে ভালো করে পড়ে যাও, বুঝতে পারছো? তারপরে দেখো স্থায়ী টিস্যুর মধ্যে জটিল টিস্যুটা পড়বা, জাইলেম আর হচ্ছে ফ্লোয়েমটা ভালো করে পড়বা।
জাইলেম আর হচ্ছে কি বলতো ফ্লোয়েম, জাইলেম আর হচ্ছে কি পড়বা বলতো ফ্লোয়েমটা ভালো করে পড়বা, জাইলেম আর হচ্ছে ফ্লোয়েম ভালো করে পড়বা। তারপরে এটা পড়বা এপিডার্মিসের বিভিন্ন গঠন, এটা দেখবা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাসকুলার বান্ডল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুধু এক্সাম্পল না, এই যে ভাষাগুলো পড়বা, এই ভাষাগুলো পড়বা, এই ভাষাগুলো পড়বা, শুধু এক্সাম্পল না কিন্তু, এই যে মাঝখান দিয়ে যে ভাষাগুলো লেখা, এই হচ্ছে ভাষাগুলো পড়বা, ঠিক আছে? এই ভাষাগুলো পড়বা, বুঝতে পারছো? এই ভাষাগুলো পড়বা, ভাষাগুলো ইম্পর্টেন্ট। এক্সাম্পল তো মনে রাখবে। এই দেখো আবার লাউ কুমড়া শসা চলে আসছে, বললাম না একটু আগে যে লাউ কুমড়া শসা একসাথে থাকে। তারপরে এক্সার, এন্ডার, মেসার, তিনটা পড়বা, এক্সার, এন্ডার, মেসার, এক্সার, এন্ডার, মেসার হচ্ছে এই তিনটা পড়ে ফেলবা। ওকে, এটা করতে হবে, প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট জাবির জন্য। একবীজপত্রী মূলের বৈশিষ্ট্য, দ্বিবীজপত্রী মূল, একবীজপত্রী কাণ্ড, দ্বিবীজপত্রী কাণ্ড। যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা তাদের জন্য ইম্পর্টেন্ট, তাদের হচ্ছে পার্থক্য লিখতে বলে, একবীজপত্রী মূল এবং দ্বিবীজপত্রী মূলের পার্থক্য লিখো, ঠিক আছে? তবে আমি ইম্পর্টেন্ট গুলো মার্ক করে দিচ্ছি। মূল, রোম, হাইপোডার্মিস, এই তিনটা এখান থেকে ভালো করে পড়বা, এই তিনটা পার্থক্য। হ্যাঁ, পিডিএফ তো দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব। তারপরে দেখো এইটা, 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 এই পাঁচটা ভালো করে, এই ছয়টা, এখানে তিনটা, এখানে তিনটা, এই ছয়টা ভালো করে পড়বা, ওখানে তিনটা, এখানে তিনটা, এই ছয়টা হচ্ছে ভালো করে পড়বা, ঠিক আছে? এই ছয়টা হচ্ছে ভালো করে পড়বা। ওকে, উদ্ভিদ শারীর করতে হয়, এটা পড়াইতে হবে তোমাদেরকে। পুরা ক্লাসটাই আমি ফ্রি করে দিছিলাম। উদ্ভিদ শারীর তত্ত্ব ক্লাসগুলো করছিলা তোমরা? উদ্ভিদ শারীর তত্ত্ব ক্লাস করছিলা? পুরা ক্লাস তোমাদেরকে ফ্রি করে দিছিলাম। দেখো কি কি পড়তে হবে। খনিজ লবণ শোষণ মানে উদ্ভিদের পুষ্টি উপাদান বেসিকেন, সকল ব্যস্তানুপাতিক প্রভাবক, পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া সম্পর্কিত যত কন্ডিশন আছে তোমাদেরকে আমি পড়াইছি, কিন্তু এই ক্লাসটা টোটালি ফ্রি ছিল, এই ক্লাসটা টোটালি ফ্রি ছিল তোমরা যারা করছো। পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া সম্পর্কিত যে মতবাদগুলো, সালোক সংশ্লেষণের কলা কৌশল মানে হচ্ছে কি C3, তারপরে কি C4, ঠিক আছে? বিক্রিয়াগুলো হচ্ছে পড়তে হবে। ক্রেবস চক্রের বিক্রিয়া পড়াইছি আমি, গ্লাইকোলাইসিসের বিক্রিয়া পড়াইছি, বিক্রিয়া সংগঠনের স্থান, দেখো এসব জিনিসগুলো পড়াইছি। কেউ করে না, এখানে যারা ক্লাস করতেছো কেউ করে না এই ক্লাসটা। ফার্মা নলেজ ব্যাচের একদম শুরুতেই হচ্ছে আমি উদ্ভিদ শারীর তত্ত্ব ক্লাস ফ্রিতে পড়াইছিলাম। উদ্ভিদ শারীর তত্ত্ব ক্লাস হচ্ছে আমি ফ্রিতে নিছিলাম, ঠিক আছে? খনিজ লবণ শোষণ, ব্যস্তানুপাতিক প্রভাবক, পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া, সালোক সংশ্লেষণের কলা কৌশল, ক্রেবস চক্র, গ্লাইকোলাইসিস এবং কি বলতো বিক্রিয়া সংগঠনের স্থান। তাহলে চলো এগুলো নিয়ে আমরা আর কথা না বলি। পুষ্টি উপাদান, ম্যাক্রো উপাদান, মাইক্রো উপাদান, দ্রুত শোষিত হয় কে, মন্থর শোষিত হয় কে, তারপরে উপকারী মৌল কোনগুলো, কোনগুলো হচ্ছে বায়ু থেকে শোষিত হয়, কোনটা মাটি থেকে শোষিত হয়, ঠিক আছে? কোনটা বায়ু থেকে শোষিত হয়, কোনটা হচ্ছে কি বলতো মাটি থেকে শোষিত হয়, ঠিক আছে? ওকে, এগুলো হচ্ছে একটু দেখে নিবা। তারপরে হচ্ছে প্রসেদন, ওই যে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশল, এগুলো অনেক সময়ের ব্যাপার পড়াইতে গেলে। পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল বা শর্ত, দেখবা অনেকগুলো বিষয় আমি পড়াইছিলাম। পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার শর্ত। আচ্ছা, পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশল, ওই যে তোমার হচ্ছে মতবাদ গুলো পড়াইছিলাম, যে রক্ষী কোষের সালোক সংশ্লেষণ তত্ত্ব, তারপরে হচ্ছে প্রোটন প্রবাহ মতবাদ বা আধুনিক মতবাদ, এই মতবাদ গুলো সম্পর্কে ডিটেলস জানতে হবে। রক্ষী কোষের সালোক সংশ্লেষণ তত্ত্ব, প্রোটন প্রবাহ মতবাদ বা আধুনিক মতবাদ, বিজ্ঞানী লয়েডের মতবাদ, বিজ্ঞানী সয়ারির মতবাদ, ঠিক আছে? বিজ্ঞানী লয়েডের মতবাদ, বিজ্ঞানী সয়ারির মতবাদ, ঠিক আছে? তন্ময় আসস ওই ক্লাসের লিংক, উদ্ভিদ শারীর তত্ত্ব ক্লাসের লিংক দুইটা আচ্ছা আমরা শেয়ার করে দিবনি, ঠিক আছে? উদ্ভিদ শারীর তত্ত্ব ক্লাস দুইটা
আমাদের পেজ থেকে শেয়ার করে দিবনি। উদ্দেশ্যে তো ক্লাস দুটো বায়োলজি ক্লাস পেজেই হয়েছে, আমরা শেয়ার করে দিব, সমস্যা নাই, আমরা হচ্ছে শেয়ার করে দিব। ওকে, তারপরে আসো, তারপরে হচ্ছে এগুলো একটু দেখবা, ক্লোরোফিল, ক্যারোটিনয়েড, ফাইটোমিলিন, এই সংকেত লাগবে, যারা জানিতে পরীক্ষা দিবা সংকেত লাগবে, সংকেত লাগবে। ক্লোরোফিল এর সংকেত পড়বা, বি এর সংকেত পড়বা, সংকেত পড়বা। কার বর্ণ কণিকা কেমন ভালো করে খেয়াল করবা, কার বর্ণ কণিকা কোনটা, ঠিক আছে, বর্ণ কণিকা গুলো পড়বা, কার বর্ণ কণিকা কোনটা, বর্ণ কণিকা গুলো হচ্ছে পড়বা। ফটোলাইসিস কি বলেছিলাম, ফটো মানে আলো, লাইসিস মানে ভাঙন, আলোর উপস্থিতিতে ভাঙন, কার ভাঙন, পানির ভাঙন। পানিকে ভাঙলে কি পাওয়া যায়, 4টা ইলেকট্রন পাওয়া যায়। পানিকে ভাঙতে কে কে সহায়তা করে, ম্যাঙ্গানিজ, ক্লোরিন, ঠিক আছে, ম্যাঙ্গানিজ, ক্লোরিন। ওকে, তারপরে দেখো এই যে এগুলো দেখতে হবে, এগুলো দেখতে হবে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কলা কৌশল, ওই যে বললাম যে চক্রীয় অচক্রীয় পার্থক্য পড়বা, চক্রীয় ও অচক্রীয় পার্থক্য, পার্থক্য এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বারে পড়বা অন্ধকার ও আলোক পর্যায়ের পার্থক্য, দেখবা হাসান স্যারের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে। চক্রীয় অচক্রীয় পার্থক্য, অন্ধকার হচ্ছে আলোক পর্যায়ের পার্থক্য। C3 এর বিক্রিয়া মাস্ট লাগবে, 100% ইম্পর্টেন্ট। C4 এর বিক্রিয়া তো সৌর বিক্রিয়া, 2-4টা বিক্রিয়া, তারপরে পড়বা, পড়বা, ঠিক আছে। C3 C4 উদ্ভিদের পার্থক্য, পার্থক্যটা দেখবা, ঠিক আছে। C3 এর প্রথম স্থায়ী কে, C4 এর প্রথম স্থায়ী কে, C3 এর প্রথম গ্রহিতা কে, C4 এর প্রথম গ্রহিতা কে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার ইয়াটা দেখতে হবে, কি বলে তোমার হচ্ছে এদের টেম্পারেচার কত, ওদের টেম্পারেচার কত, এই সমস্ত ডিটেইলস গুলো দেখতে হবে। ফটো রেসপিরেশন, আলোক শোষণ, আলোর উপস্থিতিতে কি ঘটে, শোষণ ঘটে, এটা হচ্ছে কি ফটো রেসপিরেশন। তারপরে শ্বসন, শ্বসন সম্পর্কে হচ্ছে এগুলো একটু জানবা। শ্বসনের প্রকারভেদ, শ্বসনের প্রকারভেদ কি, সবাত আর হচ্ছে কি বলতো অবাত, ঠিক আছে। সবাত শ্বসনের ধাপ, অবাত শ্বসনের ধাপগুলো সম্পর্কে হচ্ছে জানবা। ধাপগুলোর মধ্যে দেখো গ্লাইকোলাইসিস, এটা হচ্ছে গ্লাইকোলাইসিসের বিক্রিয়া, গ্লাইকোলাইসিসের বিক্রিয়া, ঠিক আছে। এটা হচ্ছে কি গ্লাইকোলাইসিসের বিক্রিয়া, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট, খুবই সহজ, একদম সহজ করে পড়াইছিলাম, ঠিক আছে। কিন্তু আগে C3 বুঝতে হবে, C3 বুঝলে এটা বুঝবা। আগে যদি তুমি C3 বোঝো তাহলে এটা বুঝবা, যদি C3 না বোঝো তাহলে এটা বুঝবা না। C3 বুঝতে হবে, তারপর হচ্ছে এটা বুঝবা। C3 এর মধ্যে অনেক ট্রিক্স আছে, ঠিক আছে, ওইটা বুঝলে এটা বুঝতে পারবে আর কি। ওকে, তারপরে ক্রেবস সাইকেল, ক্রেবস সাইকেল এটাও পড়াইছি আমি, ক্লাস দুটো শেয়ার করে দিব তোমাদের সুবিধার্থে, ঠিক আছে, ক্লাস দুটো শেয়ার করে দেব। আমি যখন আজকে এই ক্লাসের নোটটা দিব টেলিগ্রামে, ওই নোটের মধ্যেই হচ্ছে এই উদ্ভিদশায়ী তত্ত্ব 1 আর 2 ক্লাসের লিংক দুইটাও দিয়ে দিব টেলিগ্রামে, ঠিক আছে, ওখান থেকে হচ্ছে দেখে নিবা। ওকে, তারপরে আসো এই ক্রিয়া বিক্রিয়া সংগঠনের স্থান, কোন বিক্রিয়া কোথায় কোথায় সংগঠিত হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন বিক্রিয়া কোথায় কোথায় সংগঠিত হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে করতে হবে। তারপরে আসো জীব প্রযুক্তি। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার, কারো কোনো কনফিউশন? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানা দাও তো যে তোমরা সবাই ক্লিয়ার। ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানা দাও তো যে সবকিছু ক্লিয়ার কিনা। দ্রুত ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানা দাও তো যে তোমরা ক্লিয়ার কিনা। এই পর্যন্ত আমরা একদম লাস্ট টপিকসে চলে আসছি।
পিডিএফটা কখন দিব? ক্লাস শেষে দিব, ওয়েট করো। পিডিএফটা তন্ময় গেছে তন্ময় উদ্ভিদসারী তত্ত্ব 1 আর হচ্ছে 2 হচ্ছে এই ক্লাসের লিংক দুটো আমাদের দিয়ে রাখতো না, ভাঙে নাই কোথাও। উদ্ভিদসারী তত্ত্ব 1 আর হচ্ছে 2 এই ক্লাসের লিংক দুটো আমাকে দিয়ে রাখ। ওই যে কোর্সে গিয়ে ওখান থেকে ক্লিক করলে নিয়ে আসবে, ওখান থেকে লিংকটা কপি করে দে। ওকে, তারপরে আসে আমার ফোনটা গেছে, ভাঙে নাই। ওকে, এবার আসে জীব প্রযুক্তি, টিস্যু কালচার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টিস্যু কালচার। ঠিক আছে, রেস্ট্রিকশন এনজাইম, প্লাজমিড, জীব প্রযুক্তির গুরুত্ব। ওকে, দেখো তাহলে যে এইগুলো একটু পড়তে হবে। এগুলো দেয় যে স্টার মার্ক করা, গুলো ভালো করে পড়বা। কার্ল এরিকি বায়োটেকনোলজি শব্দটা প্রবর্তন করছে, মর্গ্যান হচ্ছে টোটিপটেন্সি কথাটা বলছে, গুটিএফ হাবারল্যান্ড টিস্যু কালচারের জনক, ল্যাডেলবার্গ হচ্ছে প্লাজমিড আবিষ্কার করছে, ইনগো পট্রিকা সুপার রাইস উদ্ভাবন করছে, লিন্ডেম্যান ইন্টারফেরন আবিষ্কার করছে। ঠিক আছে, তুমি যদি আমার উদ্ভিদসারী তত্ত্ব ক্লাস করো, ওই চ্যাপ্টারের প্রতি তোমার ধারণাই চেঞ্জ হয়ে যাবে। আমি তো নোটটা পোস্ট করব, নোটের ওখানে আমি দিয়ে দিব উদ্ভিদসারী তত্ত্ব ক্লাসের লিংক দুটা, তোমরা একটু দেখে নিও। তোমার ধারণাই চেঞ্জ হয়ে যাবে উদ্ভিদসারী তত্ত্বের প্রতি, একদম ধারণাই পাল্টে যাবে যে এই জিনিস এইভাবে পড়া যায়, এই ধরনের কথা বলবো। ওকে, তারপরে আসো টিস্যু কালচারের হচ্ছে প্রকারভেদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে করো এখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, মনে করো এখান থেকে প্রশ্ন আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে। ধাপগুলো মনে রাখতে হবে। তারপরে খেয়াল করো টিস্যু কালচারের প্রয়োগ, পয়েন্ট টু বি নোটেড। এখান থেকে কি আসে খেয়াল করো। চীন দেশের গুয়ান 18 ধান পরীক্ষায় প্রশ্ন দিবে, নিচের কোনটি জীব প্রযুক্তির প্রয়োগ, নিচের কোনটি টিস্যু কালচারের প্রয়োগ। দুইটাকে কিন্তু এক জায়গায় করা যাবে না। গুয়ান 18 এটা হচ্ছে টিস্যু কালচারের প্রয়োগ, জীব প্রযুক্তি না। জিনগুয়া 1 এটা টিস্যু কালচারের প্রয়োগ, জীব প্রযুক্তি না। খেয়াল রাখতে হবে যে জীব প্রযুক্তির প্রয়োগ বলছে নাকি কি বলতো টিস্যু কালচারের প্রয়োগ বলছে। ওকে, এটা দেখবা, এখানে হচ্ছে এগুলো দেখবা টিস্যু কালচারের প্রয়োগ। তারপর হচ্ছে যেটা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। ঠিক আছে, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, এটা হচ্ছে ভালো করে পড়তে হবে। কি কি পড়তে হবে? এই রেস্ট্রিকশন এনজাইম বইতে চেক করবা, হাসান স্যারের বইতে কোন এনজাইম কোন অংশকে কাটে, কোন এনজাইম কোন অংশকে কাটে, হাসান স্যারের বইতে আছে কোন অংশকে কাটে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন এনজাইম কোন অংশকে কাটে। ঠিক আছে, কোন এনজাইম কোন অংশকে কাটে। আমরা সবাই জানি যে রেস্ট্রিকশন এনজাইম হচ্ছে মলিকুলার সিজার, বায়োলজিক্যাল লাইফ, সবাই জানি, কিন্তু এই কাটে কোন অংশকে, এটা মনে রাখতে হবে। তারপরে এগুলো এনজাইম লাগে। তারপরে হচ্ছে বাহক হিসেবে কাকে লাগে, প্লাজমিড, ভাইরাস, ফসফেট, ফাসফেট, কৃত্রিম ক্রোমোজোম, এগুলো হচ্ছে লাগে। ঠিক আছে, এই প্লাজমিডের প্রকারভেদ, প্লাজমিড 5 প্রকার, প্লাজমিডের প্রকারভেদটা করতে হবে। প্লাজমিডের 5 প্রকার, প্রকারভেদ ও বৈশিষ্ট্য। প্রকারভেদ ও হচ্ছে কি বলতো বৈশিষ্ট্য। প্রকারভেদ ও হচ্ছে কি বলতো বৈশিষ্ট্য। প্রকারভেদ ও বৈশিষ্ট্য। ওকে ভাইরা, প্রকারভেদ ও বৈশিষ্ট্য। তারপরে দেখো ট্রান্সজেনিক উদ্ভিদ গুলা কি কি তৈরি হয়েছে, এটা পড়বা। কি কি ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি হয়েছে এটা হচ্ছে পড়বা। ঠিক আছে, এই পর্যন্ত কি কি ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি হয়েছে এটা হচ্ছে পড়ে ফেলবা। ওকে, তারপরে কৃষি ক্ষেত্রে ও চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ, বোঝানোর কিছু নাই। ট্রান্সজেনিক উদ্ভিদ, ইনসুলিন সব দেওয়া আছে এখানে, গুণগত মান, ইন্টারফেরন, ঠিক আছে, সুপার রাইস, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, রোগ প্রতিরোধ জাত উদ্ভাবন, ইরিথ্রোপয়েটিন, সব পড়ে ফেলবা, সব পড়ে ফেলবা। ঠিক আছে, সব পড়ে ফেলবা। এটা নতুন টপিকস।
রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত কয়েকটি ঔষধ ও হচ্ছে এদের প্রয়োগ এটা হচ্ছে পড়ে ফেলবা। ওকে, এই হচ্ছে আমাদের ক্লাস। তাহলে সবাই সবকিছু ক্লিয়ার?